চুপ যাবে না। 3 যুগ পরে এসে ওকে চিঠি পাঠাতে হয়। ওকে যে সামনে পেলে আমি কি করবো না? তা কি পাঠিয়েছেন উনি? দেখো না কি বলছে। ওর মেয়ে তাইও নাকি সেউলের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এখন এখানে নাকি খুব ভালো সাবজেক্ট, তাই ও ওকে নর্থ থেকে সাউথে শিফট করাতে চায়। এখানে তো অনেক বছর ধরে ও থাকে না, তেমন ভালো করে পরিচিত নেই, তাই ওর মেয়েকে আমাদের বাড়িতে রাখতে চায়। হ্যাঁ, সেটা তো ভালো, আসতে বলো না। দেখো লিখেছে আসতে পারবে না, ওর মেয়েকে পাঠিয়ে দেবে। সামনে রবিবারে নাকি ওর মেয়ে আসছে, তা উনি কল না করে চিঠি। এখন কল করেনি কেন আমি জানি না, হয়তো আমার নাম্বার নেই। অনেক বছর ধরে ওর সঙ্গে কথা হচ্ছে না ঠিক মতো। আর আমাদের বাড়ির ঠিকানা তো ও আগে থেকেই জানে, হয়তো ঠিকানাতে চিঠি পাঠিয়েছে। যাই হোক, ওর মেয়ে আসলে তার থেকেই সবটা জেনে নেওয়া যাবে। হ্যাঁ দেখো, ওনার মেয়েকে আমাদের বাড়িতে ভালোভাবেই রাখতে হবে। উনি ওনার বাবা একসময় তোমাদের কত উপকার করেছেন। হ্যাঁ জি, আর এই জন্য এখন এটা আমার দায়িত্ব ও কর্তব্য। তবে ওকে একবার কলে পাই, আচ্ছা করে বকে দেবো। কেন? দেখো না কত বড় সাহস ওর। লিখেছে ওর মেয়ের মাসে মাসে খরচ ও পাঠিয়ে দেবে। ওকে যে পেলে আমি কি করবো না জিন, দেখেছো কাণ্ড। আসবো কথাটা শুনে জিম গেটের দিকে তাকায়। আরও সোফায় বসেছিল, সেও গেটের দিকে তাকায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ তুমি? আমি তায়ন। আপনারা আমাকে তে বলে ডাকতে পারেন। ও তুমি তায়ন মামুনি, এসো 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 মা, এসো বসো। সে কি, তুমি আসবে বলবে না? আমরা তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। না না আঙ্কেল, এমনিতেও আপনাদেরকে এখন খুব জ্বালাবো। আর জ্বালানোটা যদি আজকে থেকেই শুরু করে দিই তাহলে কেমন দেখায় না? সে যাই হোক, তোমার বাবাকে তো আমি খুব বকবো। এখন তুমি বসো তো মা। জিন, ওর জন্য ঠান্ডা কিছু নিয়ে আসো। সে তোমাকে বলতে হবে না, আমি বানাচ্ছি। তারপর আরেম বসে তেকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দেখো তাইয়ের মামুনি, ও হলো আমার মেয়ে রিউজিন, আর ও হলো আমার মেয়ের জামাই জিয়াজুন। হ্যালো তে সিস্টার। থ্যাঙ্কস ভাইয়া, আপনি আমাকে তে বলে ডাকলেন। দেখুন না, আঙ্কেল আমাকে তাইন বলে ডাকছে। আমি জানি আমার নামটা বলতে খুব কষ্ট হয়, তাই প্লিজ আঙ্কেল আপনি আমাকে তে বলে ডাকবেন। ঠিক আছে মা, আর ভুল হবে না। দেখো ওই যে তোমার জন্য শরবত বানাচ্ছে, ও হলো আমার স্ত্রী, তোমার জিন আন্টি। হাই আন্টি। হ্যাঁ মামুনি তুমি বসো, আমি এক্ষুনি আসছি, তারপর তোমার সাথে গল্প করব। আর ওই যে উনি, ও আমার সঙ্গে যে কাজ করছে, এ হলো আমার ননদ জিসু। আঙ্কেল কিছু না মনে করলে আমি কি আমার রুমে যেতে পারি? ফ্রেশ হয়ে তারপরে এসে খাবো না হয়? আমার খুব টায়ার্ড লাগছে আর মাথাও ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 3 তলায় তোমার রুম। দেখো 3 তলায় 2টো রুম খোলা আছে, প্রথমটা আমার ছেলের, তারপরের রুমটা তোমার। আশা করি তোমার খুঁজতে কষ্ট হবে না। তুমি যাও মামুনি। তে উঠে যেতে নেবে তখনই একজন লোক এসে তের সামনে দাঁড়ায়। লোকটা নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু তে লোকটার মুখের দিকে। জাঙ্কুক তুই এসেছিস? এ হলো তায়ন, তোর সুমা আঙ্কেলের মেয়ে। ওর কথাই বুঝে বলছিলে? হ্যাঁ রে এসেছি। দেখ না বলে চলে এসেছি, যদি বলে আসতো আমরা কেউ কি আনতে যেতাম না। মামাকে কিছু দাও তো, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ বস, দিচ্ছি। তে জাঙ্কুকের দিকে এক নজর তাকিয়ে হেলে দুলে যিশুর পাশ দিয়ে যাচ্ছিল। তখন তে হোঁচট খাওয়ার অভিনয় করে এবং যিশুর গায়ের উপর পড়ে যিশুকে জড়িয়ে ধরে। আতে দেখে চলো, আস্তে না আস্তেই পড়ে যাচ্ছিলে। থ্যাঙ্কস। 3 তলায় উঠে তের নিজের রুমটা খুঁজতে কষ্ট হলো না, কারণ তে বাইরে থেকে প্রথম রুমটা দেখে এটা খুব বড় রুম। বোঝাই যাচ্ছে কেউ এটা ইচ্ছে করে নিজের মতো করে বানিয়েছে। আর বাকিগুলোতে দেখে মনে হয় গেস্ট রুম, কারণ সবগুলো রুমই বন্ধ। একটা রুমের দরজাই খোলা। তে বুঝে যায় এটাই তার রুম। তে রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এই প্রথম আমি কারো মুখের দিকে তাকিয়ে ঝটকা খেলাম। আজ পর্যন্ত তো এরকম হয়নি। আমি কোনো ছেলের মুখের দিকে তাকিয়ে অনেক খোঁজ দিয়েছিলাম, আমার তো ছেলেদের মুখের দিকে তাকাতে ইচ্ছে করতো না। তাহলে এই ছেলেটার মধ্যে এমন কি আছে যে আমি দেখে থমকে গেলাম? এবার বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। যাই হোক, যা হয় ভালোই হয়। তবে আমিও আমার মনের মানুষ পেয়ে গেলাম। তে ফ্রেশ হয়ে বসে আছে, তখন যিশু তেকে ডাকতে আসে। বলছিলাম তে তোমাকে ভাবে ডাকছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন হয়তো কিছু খাওনি, জার্নি করেছো। এখন এসো খেয়ে নাও। খাবো ঠিক আছে, কিন্তু খাওয়ার পর আমি শুয়ে পড়বো। আমাকে কিন্তু কেউ ডাকতে পারবেন না, ঠিক আছে? কেউ তোমাকে ডাকবে না, এই বাড়িতে কেউ তোমাকে জ্বালাবে না। এখন তুমি এসো তো। সকালেতে ঘর থেকে বের হয়ে বাড়িটা দেখছে। 3 তলা বাড়ি, 2 তলায় একটা রুম খোলা দেখেছিল এবং তে দেখেছে সেটা জাঙ্কুকের বোনের ঘর। কিন্তু তে আরো একটা ঘর
ঘর দেখেছিল। মনে হয়েছিল সেই ঘরে কেউ থাকে, কিন্তু তে জানতো না সে ঘরে কে থাকে। তে এসব ভাবছিল, তখনই জাঙ্কুক এসে তেকে ডাকে, শোনো তায়ান, তে তে আমার নাম, বলেছি না তে বলে ডাকতে। হ্যাঁ হ্যাঁ তে, তোমাকে নিচে খেতে ডাকছি, তুমি এখনো আসছো না তাই আমাকে পাঠালো। ঠিক আছে চলুন। নিচে গিয়ে তে দেখে সকলেই টেবিলে বসে পড়েছে খাবার জন্য। তে দেখে সেখানে একটা ছেলে বসে আছে যাকে তে কাল দেখেনি। আন্টি উনি কে? তে জিনের দিকে তাকিয়ে ইশারায় জানতে চায়। ও তে মামনি, তুমি তো দেখোইনি, কাল কেউ বাড়িতে ছিল না। ও হলো কাল, যিশুর ছেলে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো তুমি। তে তে গিয়ে কাইয়ের পাশে বসলো এবং জাঙ্কুকের মুখোমুখি। তে এবার বুঝতে পারলো দ্বিতীয় তলায় সে কাল ঘর দেখেছিল। যাই হোক, সকলে মনোযোগ সহকারে তাদের খাবার খাচ্ছে। এইদিকে তে মনোযোগ সহকারে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুক সেদিকে নজরও দিচ্ছে না। তে নিজেই বিশ্বাস করতে পারছে না যে সে এত মুগ্ধতা সহকারে কারো দিকে তাকিয়ে থাকতে পারে, যেই তে আজ পর্যন্ত কোনো ছেলের দিকে তাকায়নি পর্যন্ত। তে এইভাবে তাকিয়ে থাকা কাই লক্ষ্য করে। তখনই কাইয়ের গলায় খাবার আটকে যায় এবং তে সঙ্গে সঙ্গে কাইকে পানি খাইয়ে দেয়। এই ব্যাপারটা জাঙ্কুকের বোন ইউজিন লক্ষ্য করে। একটা মেয়ে এতটা পারফেক্ট কি করে হতে পারে? তার সব দিকে লক্ষ্য থাকতে পারে কি করে? কালকে আমার মাথা ব্যথা করছিল, আমি মায়ের ঘরে যাচ্ছিলাম ওষুধ আনার জন্য, তখন ও এসে আমাকে ওষুধ দিল। আমি বুঝতে পারলাম না ও কি করে জানলো আমার মাথা ব্যথা। আমি যখন জিজ্ঞেস করলাম কিছুই বললো না। সন্ধ্যাবেলা তে বাড়িতে ফিরে তিনতলায় উঠে তে দেখতে পায় জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে রুমে যেতেই জাঙ্কুকের রুমটা পড়ে। জাঙ্কুক রুমের বাইরে দাঁড়িয়ে ছিল। তে নিজের মতো হেঁটেই জাঙ্কুকের হাতে নিজের হাতটা স্পর্শ করে নিজের মতো করে চলে যায়। কি বোঝাতে চাই? বিদেশি মেয়ে, জানি না তো আর কিভাবে বড় হয়েছে, হলেও হতে পারে ওই টাইপের মেয়ে। ছেলেদের সঙ্গে ঘুরে বেরিয়েছে, আড্ডা মেরেছে, কিন্তু আর বোঝা উচিত সব ছেলেরা এক না। অন্তত এই জাঙ্কুক ওই রকম ছেলেদের মধ্যে পড়েই না। খুব ভোরবেলা উঠে যেতে তৈরি হয়ে যিশুর ঘরে যায়। যিশুকে সে সালাম করে। কি ব্যাপার তে, তুমি আমাকে সালাম করলে আর এত ভোরবেলা তুমি কোথায় যাচ্ছ? আমার একটা বড় কাজ আছে, আশা করি কাজটা সম্পন্ন হয়ে যাবে। আর এই কাজটা হলে এটা আমার স্বপ্নের মতো। দোয়া করবেন যাতে আমার কাজটা হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, দোয়া তো সবার জন্যই করি। সকলেই নিজেদের স্বপ্ন পূরণ করো। আচ্ছা তুমি এত ভোর ভোর বেরিয়ে যাবে, কিছু খেয়ে যাবে না? তুমি একটু বসো, আমি না হয় তোমাকে কিছু বানিয়ে দিই। না না, খেয়ে যেতে পারবো না, তাহলে যে দেরি হয়ে যাবে, অনেক দূর যেতে হবে। সকালে উঠলে আপনি বলে দিবেন আমি এখন বেরোলাম। তে চলে যায়। যিশু তের দিকে তাকিয়ে থাকে এবং বুঝতে পারলো না সকলকে ডিঙিয়ে তে যিশুর ঘরেই কেন আসলো। তে তো জিনের ঘরে গিয়েও বলতে পারতো। এই তো মহা খুশি, কারণ তার কাজটা হয়ে গেছে। সন্ধ্যার দিক দিয়ে তে বাড়িতে কল করে এবং জিনকে বলে দেয় যাতে সে রান্না না করে। আজকে বাইরে থেকে তে খাবার নিয়ে আসবে। রাতে খাবার নিয়ে তে বাড়িতে ফিরে একসঙ্গে খেতে বসে। আচ্ছা তে মামনি, তুমি তো বললে না তুমি কি কাজে গিয়েছিলে? আঙ্কেল আসলে একটা স্কলারশিপের জন্য গিয়েছিলাম, ভার্সিটি থেকে পাঠিয়েছিল। সেমিনারটা অনেক দূরে ছিল তো তাই আমি তাড়াতাড়ি গিয়েছি। তা তুমি স্কলারশিপ পেয়ে গেছো? হ্যাঁ আঙ্কেল, আপনাদের দোয়াতে পেয়ে গেছি। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তে মামনি, তুমি আমাকে কেন বলে গেলে না? আসলে আন্টি আপনার রুমটা আটকানো ছিল, কিন্তু ওনার রুমটা খোলা ছিল, তাই আমি ওনাকেই বলে গিয়েছি। এই কথাটা শুনে যিশু ভাবনায় চলে গেল। যিশু তো রুম খোলা রেখে ঘুমায়নি, তাহলে রুম খোলা কি করেছিল? যাই হোক, কথা শেষ করে সকলেই আবার নিজেদের খাবারে মনোযোগ দিতে লাগলো। তেও খাচ্ছে এবং পাশাপাশি এক নজর করে তার মুখোমুখি বসে থাকা জাঙ্কুককে দেখছে। খেতে খেতে তে এক নলা খাবার কাইয়ের মুখে পড়ে দিল। তে এই কাজটাতে কাই অবাক হলো, কিন্তু কি করার, মুখে যখন দিয়ে দিয়েছে খেতে তো তাকে হবে। কাইও কিছু না বলে খেয়ে নিল, কিন্তু জাঙ্কুক এবার কিছু বলেই দিল। কি ব্যাপার তায়ন? তে বলেছি না তে বলতে। হ্যাঁ হ্যাঁ তে, তুমি কাইকে এভাবে খাইয়ে দিলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনাকে দেইনি বলেই আপনি রাগ করেছেন? তাহলে আসুন আপনাকে দেই। একদমই সেরকম না, তুমি চেনো না জানো না, ভালো করে পরিচয় হয়নি, এইভাবে তুমি একটা ছেলেকে খাইয়ে দেবে? দেখুন আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি, এখন যদি আপনার হিংসা হয় আপনাকেও দেব। বয়ে গেছে আমার তোমার হাত থেকে খেতে। এই জাঙ্কুক, তুই এরকম করছিস কেন? আর তে তো বিদেশে বড় হয়েছে, এটা ওর জন্য বড়ই সামান্য। জানিস না যেগুলো আমাদের দেশের মানুষের কাছে সহজ নয় সেগুলো অন্যান্য দেশে খুবই সহজ এবং সামান্য। আর তে ওরকমই, তুই এইভাবে থেকে বলতে পারিস না। আন্টি
ওনাকে ভালো করে জিজ্ঞেস করুন ওনাকেও খাইয়ে দিতে হবে কিনা। দিতে হলে আমি ওনাকে পুরোটাই খাইয়ে দেবো, আর যদি আপনাদের সকলকে খাইয়ে দিতে হয় আমি তাই দেবো। না না তেই মামনি, তুমি খাও, তুমি খুব ক্লান্ত হয়ে এসেছো, অনেক জার্নি করেছো, তাড়াতাড়ি খেয়ে গিয়ে একটু বিশ্রাম নাও। সারাদিনের ক্লান্তি নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে জাঙ্কুক। কল করে তার পছন্দের মানুষটির কাছে। কি হলো জিনি, আজকেও তোমার মন খারাপ? হ্যাঁ জাঙ্কুক, মন খারাপ, খুব খারাপ। দেখো না, বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব জোর করছে। আমি কতবার বলেছি আমি বিয়ে করবো না, আমি তোমাকে ভালোবাসি না বলো জাঙ্কুক। হ্যাঁ জিনি, তোমার বাবাকে বলনি আমি তোমাকে বিয়ে করবো? বলেছি জাঙ্কুক, কিন্তু আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে তার ছেলের সঙ্গে আমার বিয়ে করাবেন। আর আমার বাবার বন্ধু খুব বড় লোক, আমার বাবার বিশ্বাস আমি তার বন্ধুর ছেলের সঙ্গেই ভালো থাকবো। কিন্তু জাঙ্কুক, সেই কবে থেকে আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে কি করে করতে পারি? জেনি, ব্যাপারটা কি খুবই সিরিয়াস? হ্যাঁ জাঙ্কুক, খুব সিরিয়াস। আর বাড়িতে থাকাটাই মুশকিল হয়ে গেছে। বাবা বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে আর বলছে এনগেজমেন্ট করিয়ে নিতে। জেনি, এক কাজ করো, তোমাকে আর ওই বাড়িতে থাকতে হবে না, তুমি কালকেই আমাদের বাড়িতে চলে এসো, সবটা আমি সামলে নেব। তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে? কেন দেবে না জেনি, আর কদিন পর এমনিতেই তোমার আমার বিয়ে হবে, বাড়িতে আমি কথা বলবো, তুমি শুধু কালকে চলে এসো। ঠিক আছে জাঙ্কুক। পরের দিন দুপুর বেলা জাঙ্কুক জেনিকে নিয়ে হাজির হয়। এটা কে জাঙ্কুক? মা, ওর নাম জেনি, আমরা একে অপরকে ভালোবাসি। কি? কিন্তু তুই তো আগে এরকম বলিসনি। মা, আগে দরকার পড়েনি তাই বলিনি, কিন্তু ব্যাপারটা এখন বড় হয়ে গেছে। ওর বাবা ওকে বিয়ে দিতে চাইছে, এখন ও তো আর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। কিন্তু জাঙ্কুক, কোনো কারণ ছাড়া একটা মেয়ে আমাদের বাড়িতে কি করে থাকতে পারে? আর লোকে জিজ্ঞেস করলে আমরা কি বলবো? এটা কেমন কথা মা? থাকতে পারবে না কেন? তোমরা যদি ওই তায়নকে এই বাড়িতে রাখতে পারো তাহলে ওকে কেন পারবে না? জাঙ্কুক, আস্তে আস্তে বল, মেয়েটা বাড়িতেই আছে, শুনতে পারবে। ভুলে যাস না তায়নকে তোর সুহু আঙ্কেলের মেয়ে, আর এক সময় তোর সুহু আঙ্কেল তার বাবা আমাদের অনেক উপকার করেছেন। তুই সেটা ভালো করে হয়তো দেখিসনি বা তোর মনে নেই, কিন্তু আমার তো মনে আছে। আর তার থেকে বড় কথা, তোর সুহু আঙ্কেল আর তোর বাবা বন্ধু। আর কখনো যেন এরকম না শুনি, যদি মেয়েটা একবার শুনে ফেলে তাহলে বাড়ি থেকে চলে যাবে। তাহলে জেনে থাকার ব্যাপারে তোমাদের আপত্তি করা একদমই উচিত না আমি মনে করি। ঠিক আছে জাঙ্কুক, জেনে এখানে থাকতে পারে। হ্যাঁ, জেনি এখানে থাকবে। খুব তাড়াতাড়ি আমি তোদের বিয়ে দিয়ে দেব, যাতে চারপাশের লোক কিছু না বলে। ঠিক আছে বাবা, আমি জানতাম তুমি এই ব্যাপারে অন্তত আপত্তি করবে না। জেনি থাকার ব্যাপারে সকলেরই মত হয়ে গেল, কিন্তু একজনের যে আপত্তি, ঘোর আপত্তি। জাঙ্কুক ড্রাইভিং করছিল, সাথে ফোনে জেনির সঙ্গে কথা বলছিল। তখনই জাঙ্কুকের গাড়ি অন্য একটা গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়, আর এতে বাড়ি খেয়ে জাঙ্কুকের মাথা ফেটে যায়। অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত জাঙ্কুক দেখতে পায় একটা গাড়ি তাকে ক্রস করছে, কিন্তু সেটা কার গাড়ি জাঙ্কুক লক্ষ্য করে না। যাই হোক, মাথার ব্যান্ডেজ নিয়ে হসপিটাল থেকে জাঙ্কুক বাড়িতে ফিরে। সকলেই খুব চিন্তিত, কি করে হলো জাঙ্কুক? মা আসলে লক্ষ্য করিনি, একটা গাড়ি আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। গাড়ির নাম্বারটা দেখেছিলিস তুই? না না, আমি তো তখন প্রায় অজ্ঞান হব। মাথায় যে খুব ব্যথা পেয়েছি। থাক বাবা, তোকে এত ভাবতে হবে না। কি যে হলো এই বাড়িতে, যখন থেকে এই টাইম মেটা বাড়িতে এসেছে এরকম একটা বড় দুর্ঘটনা হলো। এরকম দুর্ঘটনা কিন্তু গত কয়েক বছরে আমাদের বাড়িতে হয়নি। আজকে কেন আমার নাতিটাকে অ্যাক্সিডেন্ট করতে হবে? দাদি, তুমি চিন্তা করো না। চিন্তা করবো না? আমার তো মনে হয় ওই তায়ন মেয়েটা অলক্ষণে। কিন্তু মা, তুমি এটা কি করে বলতে পারো তায়ন অলক্ষণে? অলক্ষণে বলে কোনো কথা আছে? আর যদি তুমি তায়নের কথা বলো, কালকে তো জেনিও ফিরেছে এই বাড়িতে। তায়ন আসার পরেই ঘটনাটা ঘটেছে নাকি জেনি আসার পরে ঘটনাটা ঘটেছে? জাঙ্কুকের মুখে তো আমি শুনেছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল জাঙ্কুক জেনির সঙ্গে ফোনে কথা বলছিল। হয়তো তখনই জাঙ্কুক হর্ন শুনতে পায়নি, তাই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। এখন যা হয়েছে হয়েছে, তুমি দেখে অলক্ষণে বা এরকম কিছু বলতে পারো না। কিন্তু মানুষটা এতটা অমানবিক কি করে হলো? দেখলো তার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি একবার উকি মেরে দেখবেন না ভেতরের মানুষটা কি সুস্থ আছে নাকি মরে গেছে? সত্যি মানুষটার একটুকুও বিবেক নেই। মা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর বাবা? মা, এই সেমিস্টারে আমাদের ডিপার্টমেন্টে আমি ফার্স্ট হয়েছি। সত্যি বলছি বাবা, এটা তো খুব খুশির খবর। অনেক বড় হ বাবা, তোর স্বপ্ন পূরণ কর। হ্যাঁ মা, তুমি দোয়া করো আমি একটা ভালো সিজিপি নিয়ে পাশ করে যেতে পারি, তাহলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। যে যাক, এই দুঃখের মাঝে যে একটা খুশির খবর এসেছে
এতেই আমি খুশি। কাই তুই বসতো, আমি তোর জন্য মিষ্টি কিছু নিয়ে আসছি। না না মামি, তোমার কষ্ট করতে হবে না, আমি এখন এসেছি, আমি খুব টায়ার্ড, আমি রুমে যাচ্ছি। কাই তার রুমে যায়, কাইয়ের পেছন পেছন তেও যায়। কাই তার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, কারণ তে তার পেছন পেছন আসছিল। একে তুমি? তে তখন কাইকে জড়িয়ে ধরে। এই ছাড়ো, এই তোমার কি লজ্জা নেই তার? একদম আমার সঙ্গে দলাদলি করতে আসবে না, আমি একদমই এরকম ছেলে না, আমি কিন্তু খুব লয়াল, আমি একজনকে ভালোবাসি। এখন তুমি যদি ভেবে থাকো তুমি আমাকে ভালোবাসো বা আমার সঙ্গে ওরকম কিছু করবে, তাহলে কিন্তু হবে না, আমি একদম এরকম ছেলে না। চুপ, বেশি কথা বলো, একদম বাবার মতো হয়েছিস। কি কি বলে তুমি? বাবার মতো? একদম আমাকে বাবার মতো বলবে না বলে দিলাম, আমি খুব লয়াল, আমি আমার বাবার মতো কখনোই হতে চাই না। আহা, এত রেগে যাচ্ছ কেন? আমি তো জানতাম ছেলেরা বাবারই প্রতিরূপ হতে পারে, কিন্তু আমি না, আমি আমার বাবার প্রতিরূপ না। সে যাই হোক, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, বাট মনে রেখো আমার সঙ্গে কিন্তু ওরকম কিছুই তুমি করতে পারবে না। তুমি যদি ভেবে থাকো তুমি আমার গার্লফ্রেন্ড হবে, তাহলে আমার গার্লফ্রেন্ড কিন্তু তোমার চুলগুলো ছেড়ে দেবে। যাও, নিজের ঘরে যাও। এই বলে তে হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। আচ্ছা মেয়ে তো বলানি করে জড়িয়ে ধরে। আমি জানি অবশ্যই এই মেয়েটা আমার উপর ক্রাশ খেয়েছে, দেখতে হ্যান্ডসাম তো আমি, কিন্তু একদম এই মেয়েটাকে পাত্তা দেওয়া যাবে না, তাহলে আমার গার্লফ্রেন্ড না আমার গলাটা টিপে দেবে। জেনি মাত্রই জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, তখনই তেই জাঙ্কুকের রুমে আসে। আচ্ছা, মানুষটা সত্যিই খুব অমানবিক, আপনার দিকে একবার ফিরেও তাকালো না। তুমি তুমি আমার রুমে পারমিশন নিয়ে ঢুকেছো? রুমে ঢুকতে আবার পারমিশন লাগবে কেন? কিন্তু কারো রুমে ঢুকতে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা তুমি জানো না? এইটুকু ভদ্রতাও কি তোমার নেই? দেখুন, ভদ্রতা আমার যথেষ্ট আছে, আমি এখানে আসার পরপরই আঙ্কেল বলে দিয়েছেন এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো, আর আমি নিজের বাড়ি মনে করে সবার রুমে না বলে ঢুকে যাই। এখন ওসব কথা রাখুন তো। তে জাঙ্কুকের বিছানায় বসলো এবং তার শার্টটা খুলে বিছানায় রাখলো। আচ্ছা, আপনার ওষুধগুলো কি আমি দেখতে পারি? কেন, ওগুলো দেখে তুমি কি করবে? না মানে জিজ্ঞেস করছিলাম ব্যথার ওষুধ কি দিয়েছে? না দেয়নি, আমি নেইনি, কারণ ব্যথার ওষুধ খাওয়া ভালো না। জানি ভালো না, কিন্তু আজকে প্রথম দিন, আজকে এই জন্য আপনাকে ব্যথার ওষুধ খেতেই হবে। এই নিন, আমি এনেছি, আপনি খান। জাঙ্কুক ভাবছিল না করবে, কিন্তু তার মাথাটা খুব ব্যথা করছে, এখন সত্যিই তার একটা ব্যথা ওষুধ দরকার, তাই সে আর আপত্তি না করে খেয়ে নেয়। তারপর তে চলে যায়, কিন্তু জাঙ্কুক এইদিকে লক্ষ্য করে না তে জাঙ্কুকের বালিশের কাছে তার শার্টটা রেখে দিয়েছে। সারা রাত জাঙ্কুক আরামে ঘুম দেয়। জাঙ্কুকের নাকে একটা সুন্দর স্মেল আসছিল। সকালবেলা জেনি জাঙ্কুককে ডাকতে আসে এবং জাঙ্কুকের বালিশের কাছে তে শার্টটা দেখে রেগে যায়। একে জাঙ্কুক, তুমি কি তোমার মধ্যে আছো, নাকি এখন তোমার আবার অন্য কাউকে ভালো লাগে? আমি জানতাম তুমি খুব ভালো ছেলে, অন্য ছেলেদের মতো মেয়েদের সৌন্দর্যে ডুবে যাও না, কিন্তু তুমি সেই কিনা ওই তারুণীর সৌন্দর্যে ডুবলে। ছি জেনি, কি বলছো? তুমি আমাকে এই কথা বলতে পারলে? তাহলে তোমার বিছানায় তারুণীর শার্ট কি করে আসলো? তারুণীর শার্ট? ও সরি জেনি, আসলে সত্যি তুমি আমার কথা শোনো আগে। তাহলে বাড়িতে এসব চলছিল, আমি যদি এই বাড়িতে থাকতে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না। জাঙ্কুক, তুমি আমাকে ঠকালে। না জেনি, বিশ্বাস করো, কালকে রাতে তারুণ এসেছিল আমার জন্য ওষুধ নিয়ে, তারপর ও বলে শার্টটা খুলে এখানে রেখে যায়। হ্যাঁ হ্যাঁ জেনি, তুমি না ভুল বোঝো না, সত্যি কালকে আমি ওষুধ নিয়ে আসছিলাম, আর আমি না শার্টটা খুলে হাতে করে নিয়ে আসছিলাম। আমি আমার রুমে শার্টটা নিয়ে যাব, কিন্তু এখানে রেখে আমি ওনাকে ওষুধটা দিলাম আর যাওয়ার সময় নিতে ভুলে যাই। তুমি প্লিজ ওনাকে ভুল বোঝো না। ঠিক আছে তারুণ, তুমি যখন বললে তখন আমি বিশ্বাস করলাম। ওকে জাঙ্কুক, আমি রুমে গেলাম। আই এম সো সরি জাঙ্কুক, আমার জন্য আপনাদের মাঝে ঝামেলা লাগলো তাই না? হ্যাঁ, তুমি এসে না বললে তো ও আমাকে বিশ্বাসই করতো না। কেন করতো না? আপনারা তো দুজন দুজনকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি, আমাদের সেই ইউনিভার্সিটির শুরু থেকেই প্রেম। তাহলে তো অনেক বছর ধরে। তা অবশ্য ভালোই যখন বাসেন, যদি একে অপরকে বিশ্বাসই না করেন তাহলে কেমন ভালোবাসেন? বুঝলাম না, এত কিছু বোঝার দরকার নেই আপনার। আমি আমার শার্টটা নিতে এসেছিলাম, আসছি। কাইকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে তে। এ কি কাই, বাবা তোর কি হয়েছে? বাইক অ্যাক্সিডেন্ট করেছে, বন্ধুদের সঙ্গে বাইকে উঠে যাচ্ছিল, তখনই অ্যাক্সিডেন্ট হয়েছে। ওহো কাই, তোকে কতবার বলবো এই বাইকে ঘোরাঘুরি করবি না, আর তুই ভালো করে চালাতে পারিস না। মা, আমি চালাচ্ছিলাম না, আমার বন্ধু চালাচ্ছিল, আর আমি চালালে কখনোই এত জোরে চালাই না, আমি চারপাশটা বুঝিয়ে চালাই, কখন জোরে আর কখন আস্তে চালাতে হবে। হয়েছে তো, আর কথা বলিস না, তুই এখন চল, তোকে ঘরে নিয়ে যাই। আচ্ছা, ওর নাম কি শুধুই কাই? না, শুধু কাই হতে যাবে কেন, ওর নাম হুয়েনিং কাই। তারপর যিশু
বলেছিল আরো কত না বাজে কথা। তে হয়তো সেই কথায় অনেক কষ্ট পেয়েছে। ঠিকই তো, ওই দিন তে কোথা থেকে দোষ এলো? জাঙ্কুকই তো ফোনে জেনির সঙ্গে কথা বলছিল, তাই হয়তোবা সে হর্ন শুনতে পায়নি। মানবতার খাতিরে এবং নিজের ভাইকে সাহায্য করার জন্য জাঙ্কুক তেকে ধন্যবাদ জানাতে যায়। জাঙ্কুককে একা আর নিজের রুমে পেয়ে তে জাঙ্কুকের খুব কাছে এসে দাঁড়ায় এবং জাঙ্কুককে অন্যরকম ভাবে স্পর্শ করে। নিজের ইচ্ছা সামলাতে না পেরে তে জাঙ্কুকের বুকে একটা কিস করে দেয়। হোয়াট ননসেন্স! আমি কোথায় আসলাম তোমাকে ধন্যবাদ বলবো? আরে তুমি তো খুব বাজে মেয়ে। কতক্ষণ কায়ের সঙ্গে ঢলাঢলি করো, কাইকে খাইয়ে দাও, আবার কতক্ষণ আমাকে বাজে ভাবে টাচ করো। তুমি আসলে চাওটা কি? আর তুমি কি ধরনের মেয়ে? তোমার মতো মেয়েদেরকে না আমার মতো জাঙ্কুক চিনতে পারবে না। এই বলে জাঙ্কুক চলে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসে। ঠিকই বলেছো জান, আমার মতো মেয়েকে তোমার মতো জাঙ্কুক চিনতে পারবে না কখনো। হাই জেনি আপু, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো না তায়ন, প্লিজ জেনি আপু। তে বলে ডাকো না আমাকে। ঠিক আছে তে, বসো। দেখো না জেনি আপু, এত চাপ আমার তোমার সঙ্গে দেখাই করতে পারি না। আচ্ছা জেনি আপু, তোমার সঙ্গে ওনার মানে জাঙ্কুকের অনেকদিন ধরেই সম্পর্ক না? হ্যাঁ তে, তা অবশ্য ঠিকই বলেছো। আমরা যখন ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়তাম একসাথে, তখনই জাঙ্কুককে আমাকে ভালো লাগতো। যদিও আমার ডিপার্টমেন্টে ছিল না। তারপর একদিন নিজের ভালোবাসা জাঙ্কুককে প্রকাশ করি। জাঙ্কুকেরও হয়তো আমাকে ভালো লাগতো। দুই একদিন ভেবে ও আমাকে জানিয়ে দেয়। যাক, শুনে ভালো লাগলো। তোমাদের সম্পর্কটা অনেক দিনের। হ্যাঁ তে, তা অবশ্য ঠিকই বলেছো, অনেক দিনের। আসলে তোমার ব্যাপারে আমি কালই আমার বাবার সঙ্গে কথা বললাম। আমিও এই বাড়িতে আশ্রয় আছি, তুমিও। আমার বাবাও শুনলো। আবার যখন শুনলো তুমি জাঙ্কুকের বউ হতে চলেছো, তখন তো বাবা খুশি হলেন। আর বাবা যেহেতু তোমার আঙ্কেল হয়, তুমি তো তার থেকে সালামি পাও, সেই জন্যই বাবা না তোমাকে সালামি দিয়েছে। তুমি প্লিজ না করো না আমাকে, তাহলে যে বাবা আমাকে বকবে। এই নাও। শিখিতে এতগুলো টাকা আমি কেন নেব তোমার কাছ থেকে? আমার কাছ থেকে কেন নেবে? বাবার কাছ থেকে নেবে। সালামি হিসেবে বাবা দিয়েছে। এখন বলা তো যায় না তোমাদের বিয়েটা কবে হুট করে হয়ে যায়। হয়তো বাবা নাও আসতে পারে, তাই আর কি উনি সালামি দিয়েছেন। প্লিজ জেনি আপু, এটা নাও। ঠিক আছে তে, তোমার বাবাকে আমার সালাম জানিও। হ্যাঁ জেনি আপু, এক কাজ করো, তুমি আর জাঙ্কুক গিয়ে কোথাও ঘুরে এসো, না হয় একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসো। অনেকদিন হলেই তো এখানে এসেছো, তেমন তো কোথাও বের হতেও পারছো না। তারপর তে জেনির ঘর থেকে চলে যায়। জাঙ্কুকের মনটা আজ ফুরফুরে, কারণ অনেকদিন পর আজকে সে জেনিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সারা বিকাল জেনিকে নিয়ে ঘুরে রাতের বেলা একটা রেস্টুরেন্টে ডিনার করে জাঙ্কুক বাড়িতে ফিরে। বাড়িতে আসার পরই জাঙ্কুকের শরীরটা খারাপ করতে শুরু করে। তার পেট ব্যথা করছিল এবং সাথে খুব বমিও পাচ্ছিল। তোকে কতবার বলেছি জাঙ্কুক, বাইরের খাবার খাস না, খাস না। ঘুরতে গিয়েছিস ভালো কথা, তাই বলে বাইরের খাবার খেয়ে আসতে হবে? ওইসব হোটেলে কিভাবে না কিভাবে রান্না করে, আমার মতো এত ভালোবেসে যত্ন করে রান্না করে বলতো? তুই কেন বাইরে খেতে যাবি? মা, আগে তো খেয়েছিলাম, তখন তো এরকম হয়নি, কিন্তু আজকে যে কেন এরকম হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। জাঙ্কুক, আপনি যদি কিছু না মনে করেন, আমার কাছে একটা ওষুধ আছে, এতে পেট ব্যথা ভালো হয়। আমার যখন পেট ব্যথা হয় আমি এটাই খাই। আপনি একবার খেয়ে দেখতে পারেন, যদি ভালো না হয় তেমন কোনো ক্ষতি হবে না আশা করি। হ্যাঁ জাঙ্কুক, তুই না ওষুধটা খেয়ে নে, দেখ তারপর কি হয়। বলছো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খা তো। তারপর জাঙ্কুক ওষুধ খেয়ে কতক্ষণ বসে থাকে। হ্যাঁ, তার বমি বমি ভাবটা কমে এসেছে, পেটটাও এখন আগের মতো ব্যথা করছে না। কিন্তু জাঙ্কুকের এবার একটু ক্লান্ত লাগছে। মা, খেয়ে তো এসেছি, আমাকে কিন্তু ডাক দিও না, আমি গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, যা শুয়ে পড়, তোকে কেউ ডিস্টার্ব করবে না। জাঙ্কুক গিয়ে শুয়ে পড়লো। তারপর একে একে রাতের খাবার সেরে সকলেই শুয়ে পড়লো। কেউ ডিস্টার্ব করবে না, কারণ আজ আপনাকে ডিস্টার্ব করবো শুধুই আমি। এই আজকে একটা জেনির মতো ড্রেস পরে চুলগুলো জেনির মতোই আঁচড়ে নিল। তারপর তার নিজের রুম থেকে বের হয়ে জাঙ্কুকের রুমে গেল। ওইদিকে জাঙ্কুকের ঘুম আসছে না, শরীরটা কেমন যেন করছে, বারবার ঘাম দিচ্ছে। কেন এরকম হচ্ছে জাঙ্কুক বুঝতে পারছে না, আর চোখেও সে আবছা দেখছে। রুমে শুধুমাত্র টেবিল ল্যাম্পটাই জ্বালানো। জাঙ্কুক দেখলো কেউ একজন জাঙ্কুকের সামনে এসেছে। এই কি জেনি, তুমি এখানে কেন এসেছো? এখন তো অনেক রাত, আজকে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, যাও গিয়ে শুয়ে পড়ো। না জাঙ্কুক,
তুমি এত অসুস্থ, আমি কি শান্তিতে ঘুমাতে পারি? জাঙ্কুক অনেকক্ষণ জেনি রূপে তের দিকে তাকিয়েছিল। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসলো। জাঙ্কুকের কেন জানি না আজকে অন্যরকম অনুভব হচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কুক জেনি রূপে তেকে কিস করলো। কি করছো জাঙ্কুক? প্লিজ আমাকে আজ আটকিও না জেনি। আজকে আমার খুব তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। জানি না এরকম কেন হচ্ছে, কিন্তু আই নিড ইউ টু জাঙ্কুক। নিজেকে একটু কন্ট্রোল করো জাঙ্কুক। ওইদিকে ফোনের ক্যামেরাটা যে অন আছে, কিন্তু জাঙ্কুকের কথার প্রতি কোনো ধ্যানই নেই। সে যেন অন্য কোনো নেশায় আসক্ত। জাঙ্কুক বুঝতে পারছে না আজ কেন সে এরকম করছে। সে তো কখনো জেনির রূপ দেখে জেনিকে পছন্দ করেনি, তাহলে আজকে কেন জেনিকে দেখে সে আটকাতে পারছে না। তার মনে হচ্ছে সে যেন হারিয়ে গেছে কোথাও। জাঙ্কুকের সকল ক্লান্তি শেষ করে ভোর হওয়ার আগেই তে তার রুমে চলে গেল। আজ রাতে তে ঘুম হয়নি। জাঙ্কুক সে কখন ঘুমিয়ে পড়েছে। তে শুধু এতক্ষণ জাঙ্কুককে দেখেছে। তে বসে বসে তার শরীরের বিভিন্ন জায়গায় জাঙ্কুকের স্পর্শগুলো ভাবছে, আর ভাবতেই তে কেমন যেন লজ্জা লাগছে। ছুটির দিন। আরিম বসে সোফায় চা খাচ্ছে। তেও অন্য একটা সোফায় বসে মোবাইল টিপছে। তের পাশে বসে মোবাইল টিপছে কাই। আরিম তখন তেকে বলে, আচ্ছা তে মামনি, অনেকদিন হলো তুমি এলে। তোমার বাবার সঙ্গে আমার কথা বলিয়ে দিলে না তো একবারও? ওই দিনে তো তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি যে বললে তোমার বাবা খুব ব্যস্ত। আর ওই সুহটা এত ব্যস্ত, বন্ধুর সাথে একটু কথা বলা যায় না বুঝি? আঙ্কেল কি যে বলেন না আপনি, ব্যাপারটা একদমই সেরকম না। বাবা শুধু আপনার না, বাবা আমার সাথে কথা বলে না। ওই দিন ফোন করেছিল রাতের বেলা, বলছিল কেমন আছে কি করছি। আমি বললাম ভালোই আছি। তারপর বললাম দাঁড়াও আমি আরিম আঙ্কেলের ঘরে যাই, কিন্তু বাবা বললো থাক পরে আমি কথা বলবো। তারপর ওই যে বাবা রাখলো, আর ফোন করলো না। তারপর এর মাঝে আমি কল করেছি, দেখি বাবার ফোনটা বন্ধ। তারপর আমি বাবার অফিসে কল করলাম, তখন তারা বললো বাবা নাকি নতুন মিশনে গিয়েছে। জানেন আঙ্কেল, বাবা যতবার মিশনে যায় আমাকে একবার বলে যায় না। আমি বারবার রাগ করি আর আমার খুব ভয় করে যদি বাবার কোনো বিপদ হয়। হ্যাঁ তা অবশ্য, এত কাজ থাকতে সহজে কেন নেভি অফিসার হতে গেল? সেই তো আঙ্কেল, আপনারা যে কেন তাকে বোঝালেন না। ঠিক আছে মামনি, তুমি রাগ করো না। তোমার বাবা মিশন থেকে ফিরে এসে অবশ্যই তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ আঙ্কেল, আর তখন আমি আপনার সঙ্গে বাবাকে কথা বলিয়ে দেবো। ঠিক আছে মামনি। মা, জেনি কোথায় গেছে তুমি জানো? ওকে রুমে দেখলাম না। ও জাঙ্কুক, ও আমাকে বলে গেছে তোকে বলে দেওয়ার জন্য ব্যাংকের একটা জবের জন্য ইন্টারভিউ দিতে। ও আমাকে বলছিল এখানে বসে বসে ওর বোর লাগছে, সারাদিন রুমে বসে থাকতে কারই বা ভালো লাগে, তাই ও চায় নিজে কিছু করতে। তাছাড়া মেয়েটা মাস্টার্স করেছে, এখনো কোনো কাজ করে না। এত কষ্ট করে পড়াশোনা করে নিজে কিছু করবে না, তাকে আর ভালো লাগে? তাই আমি ওকে পারমিশন দিয়ে দিলাম। আশা করি তুইও না করবি না। না মা, কি যে বলো না, আমি কেন না করবো? অবশ্যই ওর নিজের কিছু করার অধিকার আছে। আন্টি, ওনাকে একটু আসতে বলুন না। ওই যে যিশুকে, যিশু তোমাকে তে ডাকছে, দেখো তো কি লাগবে ওর। তে আমাকে ডাকলে হ্যাঁ আমার চুলটা একটু বেঁধে দেবেন? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তে তুমি ভাবিকে আন্টি বলে ডাকো। আমাকেও তো আন্টি বলে ডাকতে পারো, আমাকে কেন কিছু বলে ডাকো না? এমনি তোমাকে আর কি বলবে ফুপ্পি? ওকে কায়ের সঙ্গে যেভাবে ডলাডলি করতে দেখি, আমার তো মনে হয় ও তোমাকে শাশুড়ি বলে ডাকতে চায়। এখন সকলের সামনে তোর মা বা আর আন্টি বলে ডাকতে পারবে না, তাই হয়তো এখন তোমাকে কিছুই বলে না, ভবিষ্যতে বলবে বলে ঠিক করে রেখেছে। বাবা, আমি একটু ওই ডিলটার ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি। আমার সেক্রেটারিকেও ডেকে নিয়েছি। হ্যাঁ জাঙ্কুক যা, ভাবছি ডিলটা করার জন্য তোকেই পাঠাবো। এবার আর আমি যাবো না, সে তুমি যা ভালো বোঝো বাবা। তারপর জাঙ্কুক অফিসের জন্য বেরিয়ে যায়। জেনির জবটা কনফার্ম হয়েছে, এই শহরের বড় একটা ব্যাংকের ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট। জেনি জাঙ্কুককে ফোন করে সেটা জানায়। জাঙ্কুক তখন তাকে বলে সে অফিসে, তাই জেনি আর বাড়িতে না ফিরে অফিসে চলে যায় এবং জাঙ্কুককে নিয়ে একসাথে মিষ্টি নিয়ে বাড়িতে ফিরে। তে সিঁড়ি দিয়ে নামছিল, দুজনকে একই সাথে বাড়িতে ঢুকতে দেখে তে অন্যমনস্ক হয়ে যায় এবং 2-3টে সিঁড়ি বাকি থাকতে হোঁচট খেয়ে সে নিচে পড়ে যায়। আরে তে মামুনি জি, বেশি চলবে না, দেখো তো পায়ে কতটা ব্যথা পেলে। দাঁড়াও আমি মলম লাগিয়ে দিচ্ছি। আহা আন্টি প্লিজ, আমাকে আগে ঘরে দিয়ে আসুন। সেখানে জিন, যিশু, জাঙ্কুক আর জেনি ছিল। তাই ছেলে বলতে শুধু জাঙ্কুক ছিল, তাই জাঙ্কুককেই কোলে করে তেকে রুমে দিয়ে আসতে হয়।
জিন মলম নিয়ে জাঙ্কুকের পেছন পেছন যায় আর জিনের পেছন পেছন জিসু। তুমি চুপ করে বসো তো, এবার আমি তোমার পায়ে মলম লাগিয়ে দিই। প্লিজ আন্টি, আপনি লাগাবেন না, তাহলে কে লাগাবে? তুমি চুপটি করে বসো তো। ওনাকে দিন, ওনাকে লাগিয়ে দিতে বলুন। জিসু, হ্যাঁ জিসু, এক কাজ করো, তুমি লাগিয়ে দাও, আমি বরং ওই দিকে যাই, চুলায় যে তরকারি বসানো, যদি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভাবি, তুমি যাও, আমি লাগিয়ে দিচ্ছি। রাতের ডিনার জিন জাঙ্কুকের হাতে করে তেল রুমে পাঠায়। বাবা, আপনি আমার রুমে? আমি আসতাম না, সকলে খেতে বসে পড়েছে, আমি এখনো বসিনি, তাই মা আমার হাতে করে পাঠালো। ভালো হলো, বসুন একটু। কেন বসবো? তোমার বকবক শুনতে? নাকি তুমি আবার আমাকে অন্য কিছু ইশারা ইঙ্গিত দেবে? কি যে বলেন না আপনি, আমি কেন আপনাকে ইশারা ইঙ্গিত দেবো? ইশারা ইঙ্গিত দেবেন তো আপনি। ছি, তুমি আমাকে এমন ভাবো? আমি মোটেই সেরকম ছিলে না, সে আমি জানি তো, আপনি মোটেই সেরকম ছিলে না, তাই তো আপনাকে আমার এত ভালো লাগে। ভুলে যেও না, জেনি আমার হবু বউ। আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, জানি তো, করুন না বিয়ে। আপনি কি কখনো কোনো মেয়ে খুব কাছে গিয়েছিলেন? মানে? এর কথা শুনে জাঙ্কুকের সেদিনের রাতের কথা মনে পড়ে। এই মেয়ে, একদম আমার পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবেন আপনি আর আমার? যা খারাপ করার তো করেই দিয়েছেন। কি কি বলে তুমি? না কিছু না, আপনি যান। আর হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই কায়ের খাওয়া হয়ে গেছে, কাইকে পাঠিয়ে দিন তো। ঠিক আছে, অসভ্য মেয়েটা। কিছু বললেন? না কিছু বলিনি, পাঠিয়ে দিচ্ছি। তারপর জাঙ্কুক গিয়ে কাইকে পাঠিয়ে দেয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও কাইকে রুমে আসে। তুমি বলে আমাকে ডেকেছো? তা কেন ডেকেছো শুনি? আমার ইচ্ছে হয়েছে তাই। ইচ্ছে হলে তুমি আমাকে যখন তখন ডাকতে পারো না, আমি তোমাকে আগেও বলে দিয়েছি আমার গার্লফ্রেন্ড আছে। এরপরও যদি তোমার আমার পেছনে ঘুরতে ইচ্ছে করে তাহলে ঘুরো, কিন্তু আমি ওকে ছেড়ে তোমার কাছে কখনোই আসবো না। বেশি কথা বলছো তুমি কাই। বসো এখানে। বসলাম। কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে যেতে হবে। তোমার জন্য একটা জিনিস আছে আমার কাছে। এই যে চাবি। কিসের চাবি এটা? বাইকের চাবি। কি? ভাই, সত্যি বলছো? কার জন্য? আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য না হলে আর কার জন্য? কিন্তু তুমি আমাকে বাইক কেন দেবে? আমার ইচ্ছে করেছে তাই আমি তোমাকে দিয়েছি, আর এখন তুমি এটা নেবে? হ্যাঁ, তা নিয়ে নেবো, কিন্তু তুমি কি করে জানলে আমার একটা বাইক চাই? জানো, সেদিন আমি মাকে বলছিলাম আমাকে যাতে মামাকে বলে একটা বাইক কিনে দেয়। রোজ রোজ গাড়ি দিয়ে আমার যেতে একটু ভালো লাগে না, কিন্তু মা বললো না, বাইক চালানোর দরকার নেই। একই তো আমরা মামার ঘরে বসে আছি, সে কবে থেকে এই বাড়িতেই থাকছি, এই বাড়িতেই খাচ্ছি, আমি তো এই বাড়িতে বড় হয়েছি। তাই মা বললো বাইকের চাপ সে তার ভাইকে দিতে পারবে না। আমিও আর কি করবো, নিজের ইচ্ছা লুকিয়ে রাখলাম। বুঝতে পেরেছি, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। তে দেখলো কাই হাসছে। কাইয়ের অলক্ষে তে কাইয়ের কপালে একটা চুমু দিয়ে দেয়। এটা কি হলো? আদর করলাম? এটা কোন ধরনের আদর শুনি? তুমি আমাকে কিস করলে? হ্যাঁ করেছি, তো কি হয়েছে? দেখো, এটা কিন্তু একদমই ঠিক না। জানি না তুমি আমাকে বাইক কেন দিয়েছো, কিন্তু তুমি আমার কাছে যা চাইছো তা কখনোই পাবে না। আমি ওকে ঠকাতে পারবো না। বেশি কথা বলিস তো তুই, যা এখন। উফ, তোমাকে না আমি চিনি না, কখনো তুমি তো কখনো তুই। কিন্তু তে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোকে না দিলে কাকে দেবো বলতো? চেয়ে থাকিস না, যা এখন। এর কথায় আগামাথা কিছু না বুঝে কাই চলে যায়। দুই ঘরে জিনি আর জাঙ্কুক, তারা আলাদা তাই ফোনে কথা বলছে। হুট করে জেনি জাঙ্কুককে বলে ওঠে, জানো জাঙ্কুক, আমার মনে হয় না ওই তায়ন মানে তে, ওই তের সাথে না তোমার ভাই আছে না, কি যেন নাম, হুয়েনিং কাই, ওর কোনো সম্পর্ক আছে। কেন, এরকম কেন মনে হলো? হ্যাঁ মনে হয়েছে, কারণ আমি যখন রুমে আসছিলাম তখন দেখলাম তের দরজাটা খোলা আর ভিতরে কাই ছিল, আর কাই থেকে জড়িয়ে ধরলো। আমি দেখে অবাক হয়ে গেলাম, আর একটু বলে তো আমার মুখ থেকে শব্দই বেরিয়ে যেত। আমার মনে হয় ওদের মধ্যে কোনো সম্পর্ক হয়েছে। একদমই সেরকমটা না জেনে আমারও মনে হয়েছিল, কিন্তু ওই তে মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। ও কিছুক্ষণ কায়ের সাথে কিছুক্ষণ না না কিছু না, ও আসলে কায়ের সাথে কিরকম জানো, আমি এটা লক্ষ্য করেছি। তবে জানো তো, বিদেশে মেয়ে, বিদেশে বড় হয়েছে, বিদেশি কালচার কেমন আমি তো জানি না। আমাদের দেশে আমরা একটা সমাজের মধ্যে সম্মান বজায় রাখার চেষ্টা করি, আর ওদের দেশে এটা হয়তো নিতান্তই সামান্য। আর এই মেয়েটা যে কিরকম সেটা আমিই বুঝতে পারি না, তুমি এবার কি করে বুঝবে? বাদ দাও তোর কথা, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ জাঙ্কুক, ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ মা, গুড মর্নিং।
এসো বসে এখানে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। আঙ্কেল, আমি আসলে বাবার সাথে কথা বলেছি। এটাই যে আমার এখান থেকে যাতায়াত করতে একটু কষ্ট হয়। ভার্সিটি একটু দূরেই বটে। এখন আমি বাবাকে বলেছি আমাকে যাতে একটা কারের ব্যবস্থা করে দেয়। বাবাও বলেছে করে দেবেন। এখন বাবা বলছিলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা নিতে, উনি টাকা পাঠিয়ে দেবেন। আপনি একটু দেখে শুনে আমাকে একটু ভালো গাড়ি কিনে দিতেন যদি। সে কি মা, কি বলছো? তুমি আমাদের বাড়িতে এসেছো, এখান থেকে এখন তুমি নিজে গাড়ি কিনে নিজে যাবে? হ্যাঁ আঙ্কেল, এছাড়া আর কি করবো? রোজ রোজ গাড়ি ভাড়া করে যেতে আমার একটু কষ্ট হয়। আর আমার সবসময় নিজের আর বাবার গাড়ি নিয়ে চলার অভ্যাস। কিন্তু তাই বলে আমাদের এখানে তুমি থাকো, এখন তুমি গাড়ি কিনে যাবে সেটা ভালো দেখায়। এমনিতেও আমাদের বাড়িতে দুটো গাড়ি। আমি তো সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যাই, আর জামাইকে তো অফিস থেকে গাড়ি পাঠানো হয়। এখন বাকি থাকে জাঙ্কু। এই জাঙ্কু। হ্যাঁ বাবা। বলছিলাম তুই তো আমার পরে যাস, তুই একটু দেখে ওর ভার্সিটির সামনে ছেড়ে দিস তো। সে কি বাবা, সেটা কি করে সম্ভব? আমি আর জেনে যাই, জেনিকে অফিসে দিতে হয়, তারপর আমাকে যেতে হয়। এখন দেখে দিতে গেলে আমার আরো দেরি হবে না? সে হোক, আমি ওই দিকটা দেখে রাখবো। তুই দেখে দিয়ে তারপর অফিসে যাবি। কিন্তু বাবা, আবার কিসের কিন্তু? এখন এখানে যদি তুই একটা গাড়ি কিনে সেটা কি ভালো দেখায়? তোর সুহা আঙ্কেল কি ভাববেন বলতো? তার বন্ধুর বাড়িতে দুটো গাড়ি থাকতে তাকে একটা গাড়ি কিনে দিতে হচ্ছে নিজের মেয়ের জন্য। এটা ভালো দেখায় না। তোকে যা বলেছি তাই, তুই দেখে ছেড়ে দিয়ে তারপরে অফিসে আসিস। ঠিক আছে বাবা, তুমি যেমন বলবে। গাড়িতে সামনে জাঙ্কুক আর জেনি, পেছনে বসেছে তে। জাঙ্কুকের পাশে জেনিকে একদমই সহ্য করতে পারছে না তে। রাগে গাটা জ্বলে যাচ্ছে, কিন্তু সেই বা কি করবে? আপাতত জাঙ্কুকের সঙ্গে যেতে পারছে এতে খুশি। কিছুক্ষণ পর জেনির অফিস চলে আসলে জেনি নেমে যায়। তে গিয়ে সামনে সিটে বসে। একি, তুমি এখানে আসলে কেন? দেখুন, আপনি সামনে, পেছনে আমি একা বসলে ব্যাপারটা কিরকম মনে হয় জানেন? মনে হয় যে আপনি ড্রাইভার আর আমি আপনার। থাক, বললাম না, আমার ব্যাপারটা একদম ভালো লাগে না। আপনার গাড়ি, আপনাকে ড্রাইভার বানিয়ে দিতে আমার একদম ভালো লাগছিল না, তাই ভাবলাম সামনে এসে বসি। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে ড্রাইভিং শুরু করে। তারপর তেকে তার ভার্সিটির সামনে নামিয়ে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুকের গাড়িটা চলে যেতেই তে অন্য একটা গাড়িতে উঠে অন্য কোথাও চলে যায়। বিকেল বেলা তে ফিরছিল, তখন তে দেখে কাই একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। তে গাড়ি থেকে নেমে তাদের সামনে যায়। এটা কে? ও, তোমাকে বলছিলাম না আমার গার্লফ্রেন্ড আছে, এই হলো আমার সেই জিএফ। ও, তাহলে এই তোমার জিএফ? যাক, দেখতে শুনতে তো ভালোই। হ্যাঁ, আর বলছি তুমি কিন্তু আমার থেকে দূরে দূরে থাকবে। বেশি কথা বলো। তা জিএফ কে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছো কেন? কোথাও ঘুরতে যাও? আমার ইচ্ছে, আমি যাবো কি না যাবো। তা এত জিএফ জিএফ যে করছো, জিএফ কে বাড়িতে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতে পারবে? এখন পারবো না, কিন্তু পরীক্ষার পর একটা ভালো রেজাল্ট করলে তারপরে আমি ওকে নিয়ে যাব এবং পরিচয় করিয়ে দেব। ভালো কথা, তোমার সাহস দেখে আমার সত্যিই ভালো লাগছে। তা সেটা না হয় বুঝলাম, যেহেতু জিএফ জিএফ করছো, জিএফ এর সব আবদার কি পূরণ করতে পারো? যা যা আবদার করে তা তো অবশ্যই পূরণ করি। কি করি না বলো? হ্যাঁ হ্যাঁ, ও আমার সব আবদার পূরণ করে। তাহলে এখন বলো তো, তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে। কি হলো বলো? ওর কাছে এখন টাকা নেই আমি জানি, তাই আমি ওর কাছে এমন আবদার কেন করবো? বুঝলাম। তাহলে ঠিক আছে কাই, এই নাও কিছু টাকা, যাও ওকে নিয়ে কোথাও খেয়ে এসো। কিন্তু আমি তোমার থেকে টাকা কেন নেবো? আমি বলেছি তাই। না, নেবো না। নেবে না বলছিস? একটা মার দেবো। নে বলছি। আরে তুমি রেগে যাও কেন? ভালোভাবে না শুনলে ধমক দিতে হয়, এটা আমার জানা আছে। এখন যা, বাইক স্টার্ট কর, ও আসছে। কায়ের কথা না বাজিয়ে বাইক স্টার্ট করতে গেল। আর এই যে গার্লফ্রেন্ড, শোনো তুমি। হ্যাঁ বলো। ওর যে কিছু নেই জানো তুমি সেটা? ওর মা আর ও যে ওর মামার বাড়িতে থাকে সেটা জানো তো? এখন বুঝতেই পারছো ওর কিন্তু তেমন ধন সম্পদ নেই। তুমি ওর সঙ্গে যেতে পারবে? দেখো, আমি ওকে ভালোবেসেছি, আমি ওর সঙ্গে যেতে পারবো। আর আমি সব জেনেই ওকে ভালোবেসেছি। সবকিছু জেনেই যখন ভালোবেসেছো, তাহলে শুনে রাখো, যদি ওকে তুমি ঠকাও না, তাহলে কিন্তু কোথাও গিয়ে তুমি শান্তিতে বাঁচতে পারবে না। এই আমি তোমাকে বলে দিলাম। তুমি সত্যিই আজব মেয়ে তো। তুমি এইমাত্র ওকে ধমক দিলে, এখন আমাকে থ্রেট করছো? থ্রেট করতে আমি পছন্দ করি, আর ওকে তুমি ঠকালে তোমার কিন্তু খবর করে ছেড়ে দেবো। দেখো, আমি সত্যিই কাইকে ভালোবাসি, ঠকানোর প্রশ্নই আসে না। আর আমি এত ভালো করে ওর জন্যই পড়াশোনা করছি, যাতে ওর পাশাপাশি আমি সংসারের দায়িত্ব নিতে পারি। খুব ভালো, যাও ঘুরে এসো। বাট তোমাকে ধন্যবাদ। যাও। রোজ রোজ জেনির সঙ্গে জাঙ্কুককে দেখে ভালো লাগছে না তে, তাই তে ভাবে এবার তার কিছু করা দরকার, যাতে জেনি আর জাঙ্কুককে একসাথে অন্তত বেশ কয়েকদিন তেকে দেখা না লাগে। আজও জেনি, জাঙ্কুক আর তে বেরোলো। নিজের স্টপেজে জেনি
জাঙ্কুকের গাড়ি গিয়ে ধাক্কা মারলো। মোটামুটি ভালো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হলো। হসপিটাল থেকে তে আর জাঙ্কুক বাড়িতে ফেরে। কি যে একটা অবস্থা, কয়দিন ধরে যত ধরনের অঘটন আসে ঘটতেছে। আমার নাতিটার উপর যে কার কোন নজর পড়লো। মা, শুধু কি তোমার নাতি? তে কি হাল হয়েছে দেখেছো? জাঙ্কুকের থেকে তো তে বেশি আঘাত পেয়েছে। আর একটু হলে যদি মেয়েটার কিছু হয়ে যেত তখন কি উত্তর দিতে? তা তুমি ঠিকই কইছো। আচ্ছা নাতি, তে মাইয়াটা এত ব্যথা কেমনে পাইলো? দাদি, যখন গাড়িটা সামনে থেকে ধাক্কা মারছিল তে হুট করে আমার সামনে চলে আসে। কি কও? আহারে, মায়াটার কত মায়া। আমার নাতির লিগা তুমি এত বড় বিপদের সামনে এলা, যদি তোমার কিছু হইয়া যেত। মা, আপনি এবার একটু চুপ থাকুন। জাঙ্কুক, চল তোকে রুমে দিয়ে আসি। আর তে, চলো তোমাকেও দিয়ে আসি। জিন তের জন্য খাবার নিয়ে এলো। মা, আমি তোমাকে খাইয়ে দেই? আন্টি, কিছু না মনে করলে আপনি জাঙ্কুককে দিয়ে খাইয়ে দেন। আর ওনাকে পাঠান, ওনাকে এসে আমাকে খাইয়ে দিতে বলুন। ওনাকে বলতে যিশুর কথা বলছো? আর যিশুকে তুমি উনি উনি করে কেন বলো? আচ্ছা ঠিক আছে, ঠিকই বলেছো তুমি। আমি জাঙ্কুককে দিয়ে খাবার দিয়ে আসি। তুমি তো হাতে ব্যথা পেয়েছো, তাই তুমি তো নিজে খেতে পারবে না। আমি যিশুকে পাঠিয়ে দিচ্ছি। যিশু এসে তেকে খাইয়ে দেয়। তখন তে গাল বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। একিতে, তুমি কাঁদছো? এমনি কষ্ট লাগছে। ব্যথা হচ্ছে কোথাও? ওষুধ দেবো তোমাকে? না, প্রয়োজন নেই, আর খাবো না, আপনি চলে যান। একে অল্প একটু খেলে আর ভালো লাগছে না, এমনিতেই খারাপ লাগছে। আপনি প্লিজ চলে যান। আচ্ছা মা, ঠিক আছে, তোমাকে খেতে হবে না, আমি খাবার নিয়ে চলে যাচ্ছি, তুমি ওষুধ খেয়ে নাও। তোমার দাদি কিন্তু বেশি বেশি বলে। আমাকে অপয়া বলছে। বলছি আমি নাকি গাড়ি থেকে নেমে যাওয়ার পর তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এতে আমার কি দোষ বলো তো? কিন্তু সত্যি ব্যাপারটা কেমন অদ্ভুত। ওই দিন আমার অ্যাক্সিডেন্ট হলো, আজকে আবার এরকম কেন হচ্ছে বলো তো জেনি? আগে কিন্তু এরকম হয়নি। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, এখানে আবার এরকম সেরকমের কিছুই নেই। যা হওয়ার হয়েছে, যা হওয়ার হবে। বাদ দাও তো, চলো তুমি থাকো, আমি যাই। যাও। কি করে হলো বলো তো তোমার এরকম? খুব লেগেছে তোমার না? দেখো পায়ে মাথায় হাতে ব্যথা পেয়েছো, এত লাগলো কি করে? এখন লেগে গেছে, কি করার বলো? আচ্ছা শোনো, বিশ্রাম করো। আর কদিন তুমি না হয় তোমার ওখানে যেও না। আর যদি যাও আমাকে বলবে, আমি তোমাকে বাইক দিয়ে দিয়ে আসবো। না না কাই, ঠিক আছে, যাও তুমি শুয়ে পড়ো গিয়ে। রাত হয়েছে অনেক। কাই বের হতে নেয়, তখন জাঙ্কুক আসে। তোর কি ঘুরে ঘুরে এখানেই আসতে হয় কাই? কেন? আমি আসলে তোমার কি সমস্যা? তুমিও তো এসেছো, আমি জিজ্ঞেস করেছি। আমার আবার কি সমস্যা? যা লক্ষণ দেখছি না, ভালো দেখছি না, তাই বললাম। আচ্ছা যা, তোমার ওষুধগুলো দিতে আসছিলাম। আসলে ওষুধগুলো একসাথে দিয়েছে তো, তোমারগুলো তোমাকে দিয়ে যাচ্ছিলাম। তবে নিম করে খাইয়ে দিয়ে গেলে ভালো হয়। আমার আবার মনে থাকে না। কি দেবে তো? দিতে তো হবে। আমার জন্য অ্যাক্সিডেন্ট, আমার গাড়িতে। এখন এটা তো আমার একটা দায়িত্ব। অনেক দায়িত্ববান তুমি। তা জেনিকে কি সত্যিই ভালোবাসো, নাকি ওই যে দায়িত্বের খাতিরে? এটা আবার কেমন কথা? আর আমি তোমাকে কেন বলতে যাবো? এমনি বললে ভালো হয়, শুনি। দেখো, অত কিছু আমি বুঝি না। জেনিকে আমি ভালোবাসি, আমাদের অনেক দিন ধরে সম্পর্ক। এখন আমি ওকে ঠকানোর কথা ভাবতেই পারি না। ও, এই জন্য বুঝি আপনি জেনিকে এখানে নিয়ে এসেছেন? ঠকাবেন না বলে? এটা তো আপনার দায়িত্ববোধ বোঝায়, কিন্তু ভালোবাসা কিন্তু এটা না। তুমি এখন শিখাবে আমাকে ভালোবাসা কোনটা। তুমি কি করে বুঝবে ভালোবাসা কোনটা? দেখুন, আমি কি করে বুঝবো জানি না। আমি না যাকে ভালোবাসি তাকে কেড়ে নিই। আর ভালোবাসা কোনটা? যাকে ছাড়া বাঁচা যায় না, যাকে ছাড়া বাঁচা কষ্টকর, যাকে ছাড়া বেঁচে থাকলেও মনে হয় মরে গেছি। জাঙ্কুক চলে গেলে টেলিফোনে কল আসে। কি রে মা, কোথায় আছিস তুই? বাবা, তোমাকে অনেক মিস করছি। কিন্তু তুই আছিসটা কোথায়? বললি যে 2-3 মাস থাকবি না, কোথাও নাকি যাবি, কিন্তু কোথায় আছিস এটা তো বলবি। আহা বাবা, বলবো তো আছি কোথায়, কিন্তু তুমি শুনে নাও আমি এখানে ভালো আছি। আর এখানে না আমি আমার মনের মানুষ পেয়ে গেছি। মনের মানুষ বলতে তুই আবার? বাবা, আই এম ইন লাভ। কার সাথে সে তোমাকে বলবো, আর শুনলে তুমি খুশিই হবে, রাগ হবে না। হ্যাঁ, ভালোবাসি, ভালো কথা। তবে অবশ্যই দেখিস ছেলেটা রাজি থাকে কিনা। রাজি না থাকলে আবার তোর মায়ের মতো জোর জবরদস্তি করে কেড়ে নিস না। সে আমার ইচ্ছে, যদি আমার না হতে চায় আমি তো মেরে ফেলবো। এরকম করে না। আচ্ছা শোন, আমার একটা অফিস থেকে কল এসেছে, তোকে পরে ফোন করবো মামনি। ওকে বাবা, লাভ ইউ। অনেকদিন পেরিয়ে গেছে, জাঙ্কুক এখন মোটামুটি সুস্থ। আজকে রবিবার, সকলেই বাড়িতে, তাই জাঙ্কুক ভাবে এটাই সঠিক টাইম বলার জন্য। বাবা আসলে কিছু বলতে চাই। হ্যাঁ বল না। বাবা, জেনি তো আমাদের বাড়িতে অনেকদিন ধরে আছে,
হয়তো অনেকেই অনেক কিছু বলে, তোমরা আমাকে বলো না, কিন্তু আমি চাইছিলাম আমরা বিয়েটা করিনি। কিন্তু জাঙ্কুক এখন একই তো বিজনেসের এখন এই হাল, এখন বিয়ে করলে অনুষ্ঠানের তো অনেকটা খরচ। বাবা অনুষ্ঠান অত বড় করে করতে চাইছে না, নর্মাল করেই করো, শুধু আত্মীয়দের ডেকে নাও আর তোমার কিছু পার্টনারদের ডেকে নাও, আমার কিছু বন্ধুরাও থাকবে, আর জেনি যদি কেউ থাকে তো ডেকে নেবে জেনি। তা জেনি তুমি কি বলো মা? আঙ্কেল আপনারা গুরুজন, আপনারা ভালো বুঝবেন এই ব্যাপারে। ঠিক আছে জাঙ্কুক, তুই যখন বলছিস এই মাসে তো আর কটা দিনই বাকি, সামনের মাসে আমরা তোদের বিয়ে ঠিক করছি। ঠিক আছে বাবা। দেখতে দেখতে মাসটা পেরিয়ে যায়, জাঙ্কুক আর জেনি বিয়ের সময় চলে আসে। আজ জেনি আর জাঙ্কুকের মেহেন্দি অনুষ্ঠান খুব হালকা করে পরিবারের মধ্যেই করা হচ্ছে। জাঙ্কুক আর জেনি আজ একরকম পোশাক পরে এসেছে। এইদিকে তাদের এক রঙের পোশাক দেখে কেউ তো চলছে, আমার জাঙ্কুকের সঙ্গে ম্যাচিং করে পরে আসো তুমি। দাঁড়াও, আগে তোমার পোশাকের ব্যবস্থা করছি, তারপর তোমার মেহেন্দির ব্যবস্থা করবো আমি জেনি। সরি সরি জেনি, সরি, প্লিজ কিছু মনে করো না। আসো আমি তোমার পোশাকটা পরিষ্কার করে দিই। ইস কি থেকে কি হয়ে গেল। ইটস ওকে তে, ব্যস্ত হও না, তুমি এসো না, তুমি আমার সঙ্গে এসো। দেখো জেনি, আমি না ইচ্ছে করে ফেলিনি, ওই সার্ভেন্টটা আমাকে ধাক্কা দিয়ে ফেললো, ও তো দেখেনি হয়তো। যাই হোক তুমি কিন্তু রাগ করো না। দেখো না, তোমার রিসেপশনে পরার জন্য আমি একটা ড্রেস কিনে এনেছিলাম, ওটাই একমাত্র নতুন ড্রেস, ওটা যদি পরো তোমাকে খুব সুন্দর লাগবে। কিন্তু তোমার ড্রেস, আহা পরো না, কিচ্ছু হবে না, পরো তুমি। এই নাও। বাহ খুব সুন্দর ড্রেস, হ্যাঁ পরে নাও তুমি, আমি যাচ্ছি। মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে, আর তখনই জেনি দেখে তার ব্যাগটা পাশে নেই। একটু দাঁড়ান প্লিজ, আমার ব্যাগটা দেখছি না, আমার ব্যাগের মধ্যে আমার ফোন, যে কোনো মুহূর্তে যে কেউ ফোন করতে পারে, আমি একটু আমার ব্যাগটা নিয়ে এসেছি, হয়তো বা ঘরে রেখে এসেছি। তারপর জেনি গিয়ে দেখলো তার ঘরেও ব্যাগটা নেই। আশেপাশে কোথাও হবে ভেবে জেনি খুঁজতে লাগলো, তখনই জেনি দেখতে পারলো তার ব্যাগটা। আর যেই জেনি ব্যাগটা নিতে গেল তখনই দুর্ঘটনা ঘটলো। জেনি হাতে ও গায়ে কিছুটা ব্যথা পেয়েছে, তাই সেই দিনের জন্য জেনি আর মেহেন্দি দিতে পারলো না। কিন্তু জাঙ্কুক তো মেহেন্দি দেবে, জেনিকে তো আটকালাম, কিন্তু আপনার হাতে জেনির নামটা লেখা কি করে আটকাবো? তে দেখলো জাঙ্কুকের জন্য কফি বানানো হচ্ছে, তাই তে গিয়ে জাঙ্কুকের কফিতে মাশরুম পাউডার মিশিয়ে দিল, কারণ তে জানতো জাঙ্কুকের মাশরুমে অ্যালার্জি। যেই জাঙ্কুক কফি খেলো অমনি জাঙ্কুকের অবস্থা খারাপ হয়ে গেল। আর জাঙ্কুকের শরীরের কন্ডিশন দেখে সেদিনের মতো মেহেন্দি অনুষ্ঠান স্থগিত করা হলো। তুমি কি খেয়েছিলে ভাইয়া, হুট করে তোমার এরকম হলো? সন্ধ্যার পর থেকে তো কত কিছু খেলাম, কিসের থেকে যে এরকম অ্যালার্জি হলো বুঝতে পারলাম না। আমি তো জানতাম আমার শুধু মাশরুম অ্যালার্জি, কিন্তু আজকে তো কোথাও মাশরুম খাইনি। যাই হোক বসে, তুমি ওষুধটা লাগিয়ে দিলে আশা করি তোমার অনেকটা ভালো লাগবে। কাই, আরে তুমি যে, এসো এসো, তুমি চলে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু কাই কেন যাবে, আমি বলেছি তাই। কাই তুমি যাও তো, আমি লাগিয়ে দিচ্ছি। তারপর কাই চলে যায় এবং তে জাঙ্কুকের গায়ে ওষুধ লাগিয়ে দেয়। শুয়ে পড়ুন আপনি। কি যে একটা অবস্থা, আপনাদের মেহেন্দি অনুষ্ঠানটা বরবাদ হয়ে গেল। ওইদিকে জেনিও ব্যথা পেল, এইদিকে আপনার এই অবস্থা। যাই হোক আমার খুব ঘুম পাচ্ছে, আমিও যাই। জাঙ্কুক আর জেনির গায়ে হলুদ আজ বাড়ির পেছনে প্যান্ডেল হচ্ছে। বিকেল বেলা জেনি হেঁটে হেঁটে তার মায়ের সঙ্গে কথা বলছিল। জাঙ্কুক খেয়াল করে রেলিং এর উপর প্যান্ডেলের লোকেদের জিনিসপত্রের ব্যাগ, এক্ষুনি সেটা পড়বে। আর জেনিও হাঁটতে হাঁটতে ওই দিকেই যাচ্ছে, তাই জাঙ্কুক দৌড়ে গিয়ে জেনিকে বাঁচায়। জাঙ্কুক, জাঙ্কুক তোমার তো অনেক লেগেছে। ডক্টর আসে, জাঙ্কুকের মাথা ব্যান্ডেজ করে দেয়। কি যে একটা অবস্থা, কালকে জেনিটা ব্যথা পেল, তারপর জাঙ্কুকের ওই অ্যালার্জি, মেহেন্দির অনুষ্ঠানও গেল, আজকে আবার আমার নাতিটা এত বড় ব্যথা পাইলো। আর একটু হলে যে মাথায় অনেক আঘাত পাইতো। বাবা ব্যাগটার মধ্যে লোহার কত কত জিনিস আছিল। এই নাতি বলছি, তুমি একটু দেখে শুনে চলবো না? তুমি অরে বাসাইতে গিয়ে তুমি নিজে ব্যথা পাইলা। এই হন আরেন, এই বিয়ে এখন বাদ দে, বিয়ে এখন দেওয়া লাগতো না। বিয়ে শুরু হইতে হইতে কি সব বিপদ আপদ শুরু হইলো। মা কত মানুষকে দাওয়াত দিয়ে দিয়েছি, এখন বিয়েটা আটকাই কি করে? দাদি তুমি চিন্তা করো না তো, ব্যাস একটুই ব্যথা পেয়েছি, বিয়ে হবে,
কি ভারী ভারী জিনিসের মাথায় পড়লো, বিয়েটা তবুও আটকালো না। আর এত কিছু করে আমিও বিয়েটা আটকাতে পারলাম না, কিন্তু বিয়ে তো হচ্ছে না। আমি ভাবতে পাইনি আমি কারো জীবনে সেইভাবে ভিলেন হয়ে যাব। আমার কি এসব করা ঠিক হচ্ছে? কিন্তু আমি তো জাঙ্কুককে পেয়েই ছাড়বো। গায়ে হলুদ হচ্ছে না, কিন্তু বাড়িতে টুকটাক আত্মীয় স্বজন। জাঙ্কুক বাইরে বসে বসে তার বন্ধুদের সঙ্গে কথা বলছে। কেউ এদিকে বাইরে হেঁটে হেঁটে বাইরেটা দেখছে। এই বাড়িতে এসেছে অনেকদিন হয়েছে, কিন্তু বাড়ির বাইরেটা এখনো দেখা হয়নি। তাই গেটের দিকে তাকিয়ে লক্ষ্য করলো গাড়ি থেকে কেউ নামলো। তার কাছে গেল। আরে ইয়ঞ্জুন, তুই? আরে তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? আরে ইয়ার, বুকে আয় বুকে আয়। কি বাজে মেয়েটা, কতক্ষণ কাই, কতক্ষণ আমি, এখন আবার জেনির বসকেও ছাড়লো না। এরকম নির্লজ্জ মেয়ে আমি আগে দেখিনি। তুই কি এবারে আত্মীয় হোস? মানে জাঙ্কুকের কোনো আত্মীয়? জেনিকে তো তুই চিনিস না, তাহলে জাঙ্কুকের কি হোস তুই? আরে তোকে সব বলবো, চল হেঁটে হেঁটে বলি। তার আগে বল, তুই এখানে কেন? তোর মনে নেই আমি তোর বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম? তখন বলেছিলাম আমি আমাদের বাড়ির এখানে অনেক বড় একটা ব্যাংকে ম্যানেজার হয়ে গেছি। ও মনে পড়েছে, তারপর তো তুই চলে আসলি। তোর সাথে দেখাই হয়নি। খুব মিস করলি ওই দিনগুলো? হ্যাঁ ইয়ার, খুব মিস করি। তে আর জেনির বস একসঙ্গে হেঁটে হেঁটে কথা বলছে। এইদিকে জাঙ্কুক তাদেরকে দেখে রাগে ফুঁসছে। জাঙ্কুক নিজেও বুঝতে পারছে না তার এত রাগ কেন হচ্ছে তেকে ওই জেনির বসের সঙ্গে দেখে। যাই হোক, জাঙ্কুক কথা বলা মাঝখান থেকে থামিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বুঝলি তো সব, বাকিটা তোকে আমি রাতে ফোনে বলবো। এখন তুই বাড়িতে ঢোক, আর কাউকে কিন্তু ভুলেও বলিস না তুই আমাকে চিনিস বা আমি তোকে চিনি। গায়ে হলুদ তো হবে না, কিন্তু একসাথে আজকে ডিনার করবো আমরা। যা যা তুই ঢোক, আমি আসছি। হ্যাঁ ইয়ার, তাড়াতাড়ি আয়, তোকে দেখে কি শান্তি লাগছে না বলেও বোঝাতে পারবো না। সবাই একসাথে ডিনার করে যে যার যার মতো পারে শুয়ে পড়ে। বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে। এই খুব ক্লান্ত লাগছিল, তাই সে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। জাঙ্কুকও তার মতো। জেনি তার বসকে এগিয়ে দিয়ে আসছে। তা জেনি, হুট করে যে তোমার বিয়ে হয়ে যাবে আমি তো বুঝতে পারিনি। কেন স্যার, আপনি কি অবাক হয়েছেন শুনে? না, সেরকমটা না। আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করনি, তার মানে তোমার কেউ নেই। তাই আমি ভেবেছিলাম তোমাকে পার্মানেন্টলি আমার অ্যাসিস্ট্যান্ট করে রাখবো। স্যার, কি যে বলেন না আপনি। কেন, আমাকে বিয়ে করতে কি তোমার আপত্তি ছিল নাকি? না স্যার, তেমন কিছু না। বাট যেহেতু জাঙ্কুকের সঙ্গে আমার অনেক আগে থেকে রিলেশন, আমি তো ওকে ছেড়ে দিতে পারি না। জাঙ্কুক না থাকলে তুমি কি আমার পার্মানেন্টলি অ্যাসিস্ট্যান্ট হতে? সে স্যার ভেবে দেখতাম না হয়। আর আপনার মতো একজন জীবন সঙ্গিনী পাওয়া তো আমার সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনি সবাইকে কত সুন্দর করে নিজেদের কাজ বুঝিয়ে দেন। আপনাকে দেখলে তো আমার শুধু মুগ্ধতাই বাড়ে। ঠিক আছে, তুমি এবার যাও, আমিও গাড়িতে উঠি। আমাকে অনেকটা দূর যেতে হবে। ব্যাস, তুমি বললে দেখে আসলাম। তবে ভালোই লেগেছে, গায়ে হলুদ না হলেও অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। সবাই মিলে কত আড্ডা করলাম, খাওয়া দাওয়া করলাম। থাকো তুমি জেনি, তোমাকে অভিনন্দন। আর আমাকেও। আপনাকে কেন স্যার? আমার অ্যাসিস্ট্যান্টের বিয়ে, অভিনন্দন তো কিছুটা আমিও পাই, তাই না? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাই। বাই স্যার। আজ জাঙ্কুকের বিয়ে। সকাল সকাল সকলেই ব্যস্ত। জাঙ্কুকের দাদি সোফায় বসেছিল। এসে সেখানে বসলো। আচ্ছা নানু, তোমার কি কি খেতে ভালো লাগে? আমার তো দাদি অনেক কিছু খাইতে ভালো লাগে। তা তুমি আমার নানি কাউকে? আসলে দাদি ডাকার মতো আমার কেউ আছে, কিন্তু নানি ডাকার মতো কেউ নেই। তাই ভাবলাম আপনাকে নানু ডাকি। তা তোমার যেটা ভালো লাগে ওটাই ডাকো। জিন তখন তে আর তার শাশুড়ির জন্য খাবার নিয়ে আসে। তোমরা এখানে বসে আছো, খেয়ে নাও। আর কিন্তু খাবার দিয়ে যেতে পারবো না, আমি কিন্তু খুব ব্যস্ত। আর সকলেই আজকে ব্যস্ত। আন্টি, আমরা নিজেরাই নিয়ে খেতে পারবো, আপনাকে কষ্ট করে দিতে হবে না। তারপর জাঙ্কুকের দাদি আর তে একসাথে খাওয়া দাওয়া করলো। তে তার রুমে চলে গেল। জাঙ্কুকের দাদি সেখানেই বসেছিল। কিছুক্ষণ পর জাঙ্কুকের দাদির বুকে ব্যথা উঠলো। তখন জিসু আর রিউজিন আর জাঙ্কুক তার দাদিকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালের ঝামেলা মিটতে মিটতে বিকেল হয়ে যায়। তাই জিন, কাই ও জিয়াজুন তাদের আত্মীয় ও অতিথিদের বুঝিয়ে খাইয়ে দিয়ে বিদায় জানান। জাঙ্কুকদের হসপিটাল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। জিনি এদিকে সেজে গুজে তৈরি ছিল, কিন্তু তার ভাবনা মতো বিয়েটা হলো না। সবাই হল রুমে বসে আছে। জাঙ্কুকের দাদি তার রুমে গিয়ে শুয়ে আছে। সেখানে তাকে দেখতে পেয়ে গেল। নানু, নানু, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আরে না নাতি, তুমি কাঁদো কে? নানি, আজ যদি তোমার কিছু হয়ে যেত? আমার খুব চিন্তা হয়েছিল, হুট করে যে তোমার কি হয়ে গেল। আরে কাঁদো না তো, আমি তোমাকে সাইলে এত তাড়াতাড়ি যাবো না। তাই আল্লাহ আমার ফিরে নিয়েছে। বয়স হয়েছে, এখন কত সমস্যায় দেখা দিব। ওদিকে আছি
সাথে? আচ্ছা আচ্ছা, চলো তাহলে। তারপর তে জাঙ্কুকের দাদিকে নিয়ে সকলের সামনে এসে বসে। বাবা, তাহলে কাজী আর উকিল সাহেবকে ফোন করি। জাঙ্কুক, কাজী সাহেব আসতে পারবেন না, উনি বলেছেন তার নাকি 3টায় বুকিং ছিল, এখন তিনি এই এরিয়ায় নেই। তাহলে উকিল সাহেব অন্তত রেজিস্ট্রিটা তো হয়ে যাবে। হ্যাঁ জাঙ্কুক, তুই উকিলকেই ফোন কর। তারপর জাঙ্কুক উকিলকে কল করলো, কিন্তু সেই উকিলের বদলে অন্য একজন উকিল আসলো। আসলে আমি তার ভাই, উনি একটা কেস নিয়ে লড়ছেন। উনি আপনাদেরকে টাইম দিয়েছিলেন 4টা বাজে, এখন উনি কেসের কাজে গিয়েছেন, তাই উনি এখানে আসতে পারেনি। আপনারা সাইন করে দিন, আমি চলে যাচ্ছি, আমারও কাজ আছে। ঠিক আছে জাঙ্কুক, জেনি তুমি এখানে বসো মা, তোমরা সাইনটা করে দাও, বিয়েটা সমাপ্ত হোক, উকিল সাহেবেরও অনেক তাড়া। তারপর জাঙ্কুক সাইন করে দিল, জেনিও সাইন করে দিল, তাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। উকিল সাহেব মিষ্টিমুখ করে চলে গেলেন। অনেক বাধা পেরিয়ে অবশেষে বিয়েটা তো সম্পন্ন হলো। জাঙ্কুক, যা বাবা, তুই একটু বিশ্রাম নে, সেই কখন থেকে দৌড়াদৌড়ি করছিস, এখন যা তো তুই। জেনি, তুমিও যাও, গিয়ে তোমার পোশাক পরিবর্তন করে নাও। বিয়ে তো হয়েছে, কিন্তু অব কিন্তু একলাগে থাকতে দেওয়া যাইব না। কিন্তু দাদি, কেন এরকম কথা কেন? বিয়ে হলো ধর্মের বান্ধব, আর তোকে ধর্ম মতে বিয়েটা পড়ানো হয়নি। ওইসব কাগজপত্রের বিয়ে কোনো বিয়ে নাকি? যখন তোকে ধর্ম মতে বিয়ে হইব, তখন তোরা একলাগে থাকবি। ওইরকম কাগজপত্রের বিয়ে যদি সত্যিকারের বিয়ে হইতো, তাহলে মানুষ কাগজপত্রের বিয়ে করে একলাগে থাকতো, তারপর কাগজ সিয়ালাতে বিয়ে শেষ। ওইসব আমি মানি না, আমার বাড়িতে এমনি অনেক অধর্ম ঘটে। এখন যদি তোরা একলাগে থাকিস, ওইটা আরো পাপ। দেখতাছিস তো কয়দিন ধরে কত বিপদ, তোরও তো কিছু হইয়া যেতে পারতো। এখন আমার মনে হয় তোরা আলাদাই থাক, আলাদা থাকাটাই তো বলে ভালো। কিন্তু দাদি, আমাদের যেখানে বিয়ে হয়েছে সেখানে এইরকম কথা কেন? দেখ, কোনো কথা বলিস না তো, আমি যা কইছি তাই কর। কিন্তু দাদি, জাঙ্কুক বাবা, থাম, আজকের জন্য তোরা আলাদাই থাক না। দেখ, মায়ের শরীরটা আজকে অনেক খারাপ, এখন যদি আবার বুকে ব্যথা ওঠে, ডাক্তার বলেছে তাকে চাপ দিতে না। তুই আর ওনার টেনশনটা বাড়াস না, তুই তোর ঘরে যা। জেনি মা, কিছু মনে কর না, তুমি তোমার ঘরে যাও। সব প্ল্যান করতে হয় না, কিছু কিছু ওপর থেকেই করা থাকে। আমি জানি তুমি হয়তো চাও আমি আর জাঙ্কুক একসাথে থাকি, তাই তো তুমি নানির মাথায় এরকম একটা বুদ্ধি দিয়ে দিলে। না হলে আমাকে আবার অন্য প্ল্যান করতে হতো, ওদেরকে আবারও কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে আলাদা করতে হতো। এইভাবে যে আমার ভালোবাসার মানুষের জন্য যুদ্ধ করতে হবে, সত্যি আমি জানতাম না আল্লাহ। আর জাঙ্কুক, তুমি আমার জীবনে আগে এলে না কেন বলো তো? অবশ্যই এতে তোমার আমার দোষ নেই, এখানে আমার মা আর বাবার দোষ। সব দোষ তাদের, তাদেরকে তো আমি আচ্ছা করে কথা শোনাবো, শুধু সময় আসুক। বেশ কিছুদিন পেরিয়ে গেছে, জাঙ্কুকের দাদি এখন অনেক সুস্থ, তাই জাঙ্কুক ভাবে এখন আর জেনির আর তার আলাদা থাকার কোনো প্রয়োজন নেই। তাই জেনিকে এখন তার ডাকা উচিত, কারণ তাদের থাকার বিষয়ে অন্য কেউ আপত্তি করেনি, শুধুমাত্র তার দাদি ছাড়া। আর আশা করি এখন দাদিও আর আপত্তি করবেন না। জাঙ্কুক জেনিকে ডাকার জন্য যাচ্ছিল, তখনই জাঙ্কুককে কেউ কল করে। হাই জাঙ্কুক, এটা তুমি না? এটা তোমার নাম্বার? আচ্ছা, তবে তুমি ওই ঘর থেকে এই ঘরে কেন কল করেছো? নিশ্চয়ই কারণ আছে। আসলে বলছিলাম যে, থাক, বলবো না কিছু, তোমার মোবাইলে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। এই কলটা কেটে দিলে জাঙ্কুক তার ফোন চেক করে এবং দেখে 3 নাম্বার থেকে একটা ভিডিও এসেছে। ভিডিও ওপেন করতে দেখে জাঙ্কুক নিঃশব্দ অবস্থায়, আর তার সঙ্গে আছে তে। এই দৃশ্যটা দেখে জাঙ্কুকের মাথা পুরোপুরি ওলটপালট হয়ে যায়। এরকম কিছু যে হয়েছে জাঙ্কুক ভাবতেই পায়নি। জাঙ্কুক তো ভেবেছিল সেদিন জেনে এসেছে, তাই ওই বিষয়ে জাঙ্কুক আর জেনির সাথে কোনো কথা বলেনি। জাঙ্কুকের গতিপথ পাল্টালো, জেনির ঘরে না গিয়ে জাঙ্কুক গেল সোজা তের ঘরে। গিয়ে জাঙ্কুক সজোরে তেকে একটা চড় মেরে দেয়, বিনিময় তে জাঙ্কুককে কিস করে। ছাড়ো তুমি, নির্লজ্জ মেয়েটা, কি করেছো তুমি এসব আমার সঙ্গে? আর আমি তো ভেবেছিলাম ওটা জেনি। আর আমার ওই দিন কি হয়েছিল আমি সত্যি ঠিক করে মনে করতে পারছিলাম না, এতটা নেশা পেয়ে গিয়েছিল আমার, আমি ভাবতেও পারছি না আমি তোমার সাথে এইসব। না না না, কি না না করছো? আমার সাথে না করলে আর কার সাথে করবে? করার অধিকার তোমার শুধু আমার সাথেই আছে। ওসব তুমি বাদ দাও তো। আর জেনির সঙ্গে থাকতে যেতে চাইছিলে, প্লিজ যেও না। এখন আমার সঙ্গে এসব করে তুমি জেনির সঙ্গে আবার পাপ হবে যে জাঙ্কুক তোমার। একজনের সঙ্গে এসব করে আরেকজনের সঙ্গে থেকো না। জাঙ্কুকের চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছিল, তাই জাঙ্কুক সেখানে আর অপেক্ষা না করে তার রুমে চলে আসে। সুহু আঙ্কেল এত ভালো লোক, তার মেয়ে এত খারাপ কি করে হতে পারে? আর এই মেয়েটা, আর ওর উদ্দেশ্যটা কি? ও কখনো কায়ের সাথে, কখনো বা ওই জেনির বস, আর শেষমেশ আমার সাথে এইসব করে নিল, কি করে পারলো? না না, ওর মতলব আমার ঠিক ঠেকছে না। নিশ্চয়
নিশ্চয়ই ও কোনো প্ল্যান করে এসেছে, আর ওর যে কি প্ল্যান সেটা আমাকে জানতেই হবে। কিন্তু এখন আমার কি হবে? আমি কি উত্তর দেবো জেনিকে? জেনিকে আমি বিয়ে করেছি, আর তের সাথে এইসব। প্রতিদিনের মতো জাঙ্কুক, জেনি আর তে বের হয়। জেনি তার জায়গায় নেমে যায়। জাঙ্কুক তেকে নিয়ে তার ভার্সিটির রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যায়। কি, আপনি যাচ্ছেন কোথায়? এই রাস্তা দিয়ে তো আমি যাই না, মরতে যাচ্ছি। যা করেছি তুমি আর আমি, তুমি বাঁচবে কিনা জানি না, কিন্তু আমার তো মরাই উচিত। আহা, কি বলছেন আপনি? মরবো কেন? আমি তো আপনার সঙ্গে বাঁচতে চাই, অনেকদিন বাঁচতে চাই। চুপ করো তে, আর বলো তোমার কি উদ্দেশ্য? তুমি কেন এসেছো এই বাড়িতে? আর তুমি কখনো কাই, কখনো ইয়ুনজু, আর কখনো আমার সঙ্গে? আমি তো ভেবেছিলাম তুমি এসব এমনি করো, তাই বলে তুমি তোমার সতীত্ব আমাকে। ছি, তুমি মেয়ে। আমি যেহেতু আপনার, আপনি যেহেতু আমার, আমার সবকিছু আপনাকে দিয়ে দিতে আমার তো কোনো আপত্তি নেই। আর যা হওয়ার হয়ে গেছে তো। এখন ভাবুন সামনে আমরা কি করে ভালো থাকবো। ভালো থাকবো তোমাকে নিয়ে আমি, প্রশ্নই আসে না। আমি তো শুধু জানতে চাই তুমি কি চাও। কি চাওটাকে তুমি? আপনাকে বললাম তো, এখানে যা চাইতে এসেছিলাম তা তো আমি চাই, কিন্তু তার পাশাপাশি যখন আপনাকে দেখেছি তখন আপনাকেই আমি চাই। কি চাইতে এসেছিল এখানে আর কেন? সময় হলে জানতে পারবেন। গাড়িটা সাবধানে চালান, দুবার অ্যাক্সিডেন্ট করেছেন, এবার করলে কিন্তু আপনাকে আমাকে উপরে গিয়ে সংসার করতে হবে। এত তাড়াতাড়ি উপরে যেতে যে আমি চাই না। এখনো অনেক সুন্দর করে জীবন কাটানো যে বাকি আছে আমার আর আপনার। তাই তোমার বোঝা উচিত জেনি আমাকে ভালোবাসে, জেনির সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখন যদি ওইসব জানতে পারে আমি ওকে কি উত্তর দেব? একটা কথা বলি আপনাকে, দেখুন, ভালোবাসা আর দায়িত্বের মাঝে গুলিয়ে ফেলবেন না। আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা তার জন্য বাঁচতে পারি, আবার মরতেও পারি, কিন্তু যখন দায়িত্বের কথা ভাবি তখন শুধু আমাদের দায়িত্বটাই মাথায় আসে। সে কিভাবে ভালো থাকবে, আমার দ্বারা সে যাতে কোনো কষ্ট না পায়, এসবই আমরা ভাবি। কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখি না আমরা কি সত্যিই তাকে ভালোবাসি কিনা। কখনো সময় হলে ভাববেন আমাকে কি শুধুই আপনার বিরক্ত লাগে, নাকি আমাকে মাঝে মাঝে মনেও পড়ে আপনার। এখানেই নামো তুমি, নেমে যাও আমার গাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, নেমে যাচ্ছি, কিন্তু এই রাস্তা কিন্তু আমি চিনি না। সে তুমি চা করো, হারিয়ে যাও। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। ওকে, চলে যান। রাতে জাঙ্কুক বাড়িতে ফিরে। জাঙ্কুকের আগেই জাঙ্কুকের বাবা বাড়িতে চলে এসেছে। জাঙ্কুক, এখানে এসে বস তুই। কিন্তু বাবা, কি হয়েছে? তুই কি আমার মান সম্মান ডুবাবি? কেন বাবা, কি করেছি আমি? জাঙ্কুক মনে মনে ভাবে তুই কি আবার তার বাবাকে সব বলে দিয়েছে কিনা। তুই আমাকে বললো তুই নাকি তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছিস। কিন্তু বাবা, তুই এটা কি করে পারলি? এই দেশে, এই শহরে ও নতুন এসেছে, ওকে ভালো করে চেনে। ও ওখান থেকে হেঁটে যাচ্ছিল, তখন কয়েকটা ছেলে নাকি ওর সঙ্গে টিজ করেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। কি বলছো বাবা? হ্যাঁ, তোকে আমি বলে দিলাম, মেয়েটার কাছে ক্ষমা চা, আর ওই ছেলেগুলোকে শনাক্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিস। কদিন জেলে থাকলে ওদের শিক্ষা হবে। ঠিক আছে বাবা, এই বিষয়টা আমি দেখছি। জাঙ্কুক তারপর ব্যাপারটা বোঝার জন্য তের কাছে যায়। এসেছেন আপনি? আমি জানতাম আপনি আমাকে ছাড়া থাকতেই পারেন না। তে, তোমাকে কি কিছু ছেলে সত্যিই টিজ করেছে? তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে? আমাকে আমাকে টিজ করবে ছেলেরা? আমার বাবা আমাকে কি বলে জানেন? আমি নাকি ঠান্ডা মাথার খুনি। আমি চিৎকার করি নয়, শব্দ করি নয়, ঝামেলা করি নয়, নিঃশব্দেই মানুষের ক্ষতি করে দিতে পারি যদি আমি চাই তো। আর আমার বাবা আমাকে এটাও বলে আমি আমার মায়ের মতো হয়েছি। আমার মায়েরও নাকি এরকম জেদ। সে তুমি জানো তুমি কার মতো হয়েছো, কিন্তু তুমি বাবার কাছে মিথ্যে কথা কেন বললে? আপনাকে দুটো কথা শোনানোর জন্য। কি? হ্যাঁ, ওই যে আপনি আমাকে এতগুলো কথা শোনালেন, আমি কি আপনাকে ছেড়ে দেবো? আমি কিন্তু তোমার ব্যবস্থা করব। এই বাড়িতে আমি তোমাকে আর থাকতেই দেবো না, দেখে নিও। ঠিক আছে, কিন্তু আজ রাতে আপনি আমার সঙ্গেই থাকুন। এই বলে তে জাঙ্কুককে কিস করলো। একটা কিসে জাঙ্কুকের মাথায় কেমন যেন একটা নেশা চলে গেল। জাঙ্কুক বুঝতে পারলো না কিছুক্ষণের মধ্যেই তার কি হয়ে গেল। জাঙ্কুক নিজেই কন্ট্রোল হারালো। এখন কি আমার কাছে আসবে জাঙ্কুক? ঠিক আছে, তোমার যেরকম ইচ্ছে হয় আমাকে সেরকম করে ভালোবাসতে পারো, কারণ আমি আমার সবকিছু শুধু আর শুধুমাত্র তোমার।
দুটোর সময় জাঙ্কুকের ঘুম ভাঙে এবং জাঙ্কুক দেখে সে তের পাশে শুয়ে আছে। জাঙ্কুক বুঝতে পারে না তের কাছে আসলে সে এমন কেন হয়ে যায়, আর কেনই বা সে নিজেকে সামলাতে পারে না। সে তো এরকম ছিল না, তার তো মেয়েদের শরীরের প্রতি কোনো লোভ নেই, তাহলে সে তের কাছে আসলে কেন এরকম হয়ে যায়? তা মিস্টার জাঙ্কুক, আপনি এখন এখান থেকে যাবেন নাকি আমি আঙ্কেলকে ডাকবো আর ডেকে বলবো আপনি আমার রুমে এসেছেন আর আমার সঙ্গে কি সব করেছেন? আজকে কিন্তু আপনি আমার রুমে এসেছেন, আমি যেতে আপনার রুমে যাইনি বা আপনাকে ডেকেও আনিনি। এখন যদি আমি বলে দিই দোষটা কিন্তু আপনারই হবে, তখন তো আপনার আমাকে ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি কিন্তু এটা ঠিক করনি। আর তোমার কাছে আসলে আমার কেন এমন হয়ে যায়, কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? তুমি কি করো আমার সাথে? আস্তে জাঙ্কুক আস্তে, ধীরে ধীরে সবই জানতে পারবেন। আপনাকে বলেছিলাম না আমি এরকমই। আর একদিন আমাকে ছাড়া আপনি কিছুই বুঝতে পারবেন না, তখন শুধু আপনি চারপাশে আমাকেই দেখতে পারবেন। তাই তো আপনাকে বলছি সেই দিনটা আসার আগে আপনি আমার কাছে চলে আসুন, আপনি আমার হয়ে যান। জেনিকে আমি সঙ্গে নেব। চুপ করো দে, ভুলে যেও না জেনির সঙ্গে আমার বিয়ে হয়েছে, এখন আমি ওকে ঠকাতে পারবো না। ও, আপনি আমাকে ঠকাতে পারবেন আমার সঙ্গে এসব করে? এখন চুপ, একদম চুপ। আমি এসব একদম ইচ্ছে করে করিনি, আমি জানি তুমি কিছু করেছো, তুমি জানি না কি করে এসব করো। আমার কি হয়ে যায় যখন আমি তোমার কাছে আসি? কন্ট্রোল করুন নিজেকে, এত রাখবেন না, আর চেঁচামেচি করলে কেউ এসেও যেতে পারে। বাই দ্য ওয়ে, আজকে আপনার শক্তিটা একটু বেশিই ছিল, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। আপনি এখন চলে যান, আমাকে বিশ্রাম করতে হবে। নিজেও গিয়ে একটু বিশ্রাম করে নিন। চাইলে আপনি এখানে শুতে পারেন, কিন্তু সকালে যদি এসে কেউ দেখে নেয় তখন কি উত্তর দেবেন? আর যদি জেনে দেখে নেয় তখন জেনে চোখে আপনি খারাপ হয়ে যাবেন। আমি চাই না আপনি খারাপ হন। যদি ভালো হতে হয় আমি হব, খারাপ হতে হলে আমিই হব। এখন আপনি যান। আচ্ছা, আমার কেন এরকম হয়েছে? কিন্তু এই ব্যাপারটা তো জেনিকে জানাতেই হবে। এখন তো অনেক রাত, জেনি কি জেগে আছে? জাঙ্কুক জেনির রুমের কাছে যায় এবং দেখতে পায় জেনির দরজাটা খোলাই, আর জেনি জেগেই আছে। তবে জেনি তার কাজ নিয়ে তার বসের সঙ্গে কথা বলছে, তাই জাঙ্কুক আর জেনিকে ডিস্টার্ব করে না। সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পেয়ে যাচ্ছিল, তখন কেউ দেখে রাস্তায় জাঙ্কুক দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে তর্ক করছে। পেয়ে সেখানে গিয়ে লোকটাকে একটা চড় মেরে জাঙ্কুককে সেখান থেকে নিয়ে আসলো। কি ব্যাপার, এটা কি করলে তুমি? তুমি জানো উনি কে? সব থেকেই তুমি কিন্তু বেশি সাহস দেখাও। তা কি উনি? উনি অন্য একটা কোম্পানির ম্যানেজার, আর ওনার সঙ্গে আমি এই জন্যই তর্ক করছিলাম কারণ এই ডিলটা এবার আমরা নিয়েছি, ওনাদের কোম্পানি নেয়নি। তো কি হয়েছে? ওনারা কিন্তু ভালো লোক না, এই জন্য তোমার ক্ষতি হতে পারে। আর তুমি ওনাকে চড় মারতে গেলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আর উনি যদি আরেকবার আপনার সঙ্গে এরকম করে তাহলে ওনার কোম্পানি আমি কিনে নেব। তাই বুঝি? তা শুভ আঙ্কেলের এত টাকা হয়ে গেছে। আপনার গাড়ি কোথায়? গাড়ি অফিসে। আমি এখানে একটা দরকারে এসেছিলাম। ঠিক আছে, আমার সঙ্গে চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। জাঙ্কুক তের সাথে গেল এবং তের গাড়িটা দেখে জাঙ্কুকের মনে পড়ে সেই দিনের কথা। এই গাড়িটা, কিন্তু আমার যে মনে হয় আমি এই গাড়িটা চিনি। তার মানে এই গাড়িটা ওই দিন আমার গাড়িকে ধাক্কা দিয়েছিল, তে আমাকে মারতে চেষ্টা করেছিল। কিন্তু শুভ আঙ্কেলের সঙ্গে তো আমার বাবার সম্পর্ক ভালো, মনে তো হয় না ওনাদের মধ্যে কখনো কোনো শত্রুতা ছিল। তাহলে তে কেন এরকম করছে? আমাকে আগে কায়ের সঙ্গে কথা বলতে হবে। তে জাঙ্কুককে তার অফিসের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। তে যখন নিজের গাড়ি আছে তাহলে ও আমার সঙ্গে কেন আসে? বুঝেছি, সবই ওই মেয়েটার প্ল্যানের অংশ, কিন্তু আমি ওকে ওর প্ল্যানে কখনোই সফল হতে দেব না। কাই, শোন তো, কি হয়েছে ভাইয়া? কিছু বলবে? তোর সাথে আমার অনেক কিছু বলার আছে। আমার রুমে চল। বলো, কি বলবে? কাই, ওই তের সঙ্গে তোর কি সম্পর্ক রে? সত্যি করে বলবি, আমার কাছে কোনো কিছু লুকাবি না। আমার আবার তের সাথে কি সম্পর্ক হতে যাবে? কিছুই না। তুই কিছু না বলবি আর আমি মেনে নেব? কাই, আমার কাছে লুকাস না, পরে কিন্তু সমস্যা হতে পারে। কি সমস্যা হবে ভাইয়া? কাই, তোর সাথে ওই তের সম্পর্কটা আমার মোটেই স্বাভাবিক লাগে না। ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কি বলছো, কিন্তু সত্যি তের সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। বলছিস? তাহলে তে কি তোকে এমনি এমনি জড়িয়ে ধরে, এমনি এমনি তোর কপালে চুমু খায়? কি হলো, চুপ করে আছিস কেন? বল। ভাইয়া, তোমাকে বলছি, তবে আমি জানি না তের সাথে আমার কি সম্পর্ক, কিন্তু ওর আচরণে কখনো আমার এটা মনে হয়নি তের সঙ্গে আমার ওরকম কোনো সম্পর্ক হতে পারে। ওর ব্যবহারে আমি কেমন যেন একটা ভালোবাসা খুঁজে পাই, অন্যরকম একটা ভালোবাসা। এখন এটার নাম সত্যি আমার জানা নেই। আমিও ভাবছি আমি তে কি এমন হই, বা তে আমার সঙ্গে এরকম ব্যবহার কেনই বা করে। আমি না চাইতে আমাকে অনেক কিছু দিয়ে দেয়,
কেন রে, কি দিয়েছে তোকেও? বলবো তোমাকে, কিন্তু এখন আমাকে যেতে হবে। আমি এখন এলাম। কাই, এইটুকু তো বলে যা। আমার মনে হচ্ছে তুই আমাকে সত্যি বলছিস না। আমি তোমাকে সত্যি বলছি না, আমি তোমাকে মিথ্যে কেন বলবো? আচ্ছা ভাইয়া, তুমি বলো তো, তের সাথে তোমার কি সম্পর্ক? আমার আবার তের সঙ্গে কি সম্পর্ক হতে যাবে? ওই দিন আমি পানি নেওয়ার জন্য বের হয়েছিলাম, পানি নিয়ে আসতেই দেখলাম তুমি তে ঘর থেকে বের হলে। কি রে, তুই এখানে? তোর বাবা তোকে এক্ষুনি অফিসে যেতে বললো। মা, শোনো একটা কথা। হ্যাঁ বল। মা, শুভ আঙ্কেল কেমন লোক? মানে হঠাৎ এই কথা? না মানে আসলে বলছিলাম যে শুভ আঙ্কেলের সাথে বাবার কি কখনো কোনো মনোমালিন্য হয়েছিল? না না, ছি ছি, কি বলছিস তুই এসব? উনি খুব ভালো লোক, ওনার ব্যাপারে কোনো খারাপ কথাই যেন হয় না। আর তুই বলছিস মনোমালিন্যের কথা? আজকে তোর বাবা যে এই পর্যন্ত, সেটা তুমি শুভ আঙ্কেল আর তার বাবার জন্য। উনি খারাপ লোক না, হতেই পারেন না। আমাকে তো উনি নিজের বোনের চোখে দেখেন। আচ্ছা মা, তাহলে তে তে কেমন মেয়ে বলো তো? মানে তোমার কাছে থেকে কেমন মনে হয়? তে তে তো খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। তুই যদি জেনিটার সঙ্গে প্রেম না করতি, তাহলে তো আমি তেকে তোর জন্য রেখে দিতাম। কি, তুমি মনে মনে এসব ভাবো? হ্যাঁ, অবশ্যই ভাবি। তুই তো জেনিকে পছন্দ করে বিয়ে করলি, না হলে আমি সৌভাইয়ের পা পর্যন্ত ধরে বলতাম আপনার মেয়েটাকে আমাকে দিয়ে দিন। কেন জানি না আমার থেকে ছাড়তে ইচ্ছে করে না। আমার যদি আরেকটা ছেলে থাকতো। ও, তবে তুমি কাইকে কেন দেখছো না? কাইকে? যে বৌমার সুখ আমি পাবো না, সেই বৌমার সুখ আমি যিশুকে কেন দেবো? এই হলে আমার ছেলের বউই হবে, না হলে ও যার ছেলের বউ হোক হোক। কিন্তু আমার বাড়িতে থেকে যিশুকে মামা বলে ডাকবে, যিশুর সেবা করবে, আমি এটা দেখতে পারবো না। শুভ আঙ্কেলের মেয়ে বলে বাবা তো তে বলতে অজ্ঞান, এখন দেখছি মাও তে তে করছে। বুঝলাম না, এই মেয়েটা কি সবাইকে জাদু করে নিল? অবশ্য তে কিন্তু দেখতে শুনতে খারাপ না। কেন যে ও ছেলেদের পেছনে ঘুরে আমি জানি না, শুধু আমার পেছনে ঘুরলে আমি ভেবে দেখতাম। কিন্তু কাই আবার জেনির বস, কি করবো আমি? তবে কি একবার এই দিকটা ভেবে দেখবো? যদি বাবা একবার জানতে পারে শুভ আঙ্কেলের মেয়ের সাথে আমাকে তো বাবা মেরেই ফেলবে। তবে এক কাজ করি, জেনির সঙ্গে একবার কথা বলি, কারণ জেনির সঙ্গে হয়তো বা আমার বিয়ে হয়েছে, কিন্তু তের সাথে সম্পর্কটা তো আরো এগিয়ে গেছে। এখন তেকেই বা আমি ছাড়ি কি করে? কিন্তু জেনির সাথে কথা বলার আগে তেকে বোঝাতে হবে, যাতে ওইসব ছেড়ে দিয়ে আমার সাথে থাকে। তাহলে আশা করি ব্যাপারটা মিটে যাবে, আর জেনি অবশ্যই আমার ব্যাপারটা বুঝবে। জাঙ্কুক তেকে ভার্সিটি থেকে আনতে যায়। ভার্সিটির গেটের সামনে জাঙ্কুক দাঁড়িয়ে ছিল। একে একে সকলেই চলে যায়, গার্ডও দরজা লাগিয়ে দেয়, কিন্তু তে বের হয় না। ব্যাপারটা জাঙ্কুকের অদ্ভুত লাগে। জাঙ্কুক বাড়িতে ফিরে এসে দেখে তে বাড়িতে। তে, আমার ঘরে একটু এসো তো। তা মিস্টার জাঙ্কুক, আজকে কি মনে করে আমাকে ডেকে আনলেন? তে, তুমি ভার্সিটিতে যাওনি? হ্যাঁ, যাবো না কেন? কই, আমি তো তোমাকে গেট থেকে বের হতে দেখলাম না। গেট থেকে? মানে আপনিও গিয়েছিলেন? আমি তো তোমাকে আনতে গিয়েছিলাম। কই, তুমি তো সেখান থেকে বের হলে না। কোত্থেকে আসলে তুমি, সত্যি করে বলো তো? হ্যাঁ, তাহলে আপনি আমার উপর নজরদারি করছেন? না, নজরদারি করবো কেন? তোমার সঙ্গে আমার কথা ছিল, তাই আর কি আমি ভাবলাম তোমাকে আনতে যাই। আস্তে আস্তেই কথাগুলো বলবো। তা কি কথা এখন বলুন। তার আগে তুমি এটা বলো, তুমি কোত্থেকে এলে? বলছি, আমি কায়ের সাথে গিয়েছিলাম। কায়ের কথা শুনে জাঙ্কুক রেগে যায়। তা কায়ের সাথে এত বারবার তোমার কি? তুমি নাকি আমাকে ভালোবাসো, তাহলে কায়ের সাথে তোমার কি? হ্যাঁ, ও, আপনার হিংসা হচ্ছে, হওয়ারই কথা। কায়ের সাথে কি সেটা আমি আপনাকে পরে বলি, আপনি কি বলবেন সেটা আগে বলুন। বলবো আমার মাথা, যা বলতে এসেছিলাম সেটা হয়তো আর বলা হবে না। কেন হবে না জানি না, তুমি আগে বলো, কায়ের সাথে তোমার এমন কি? বলো, কেন তুমি কায়ের সাথে যাও? কেন কায়ের পিছনে এত গুড়গুড় করো? এত কি পাও কায়ের মধ্যে? কি পাই? আসলে অনেক বছরের না পাওয়া বাকি যে। কি? এর থেকে জাঙ্কুক এরকম উত্তর আশা করেনি, তাই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। যাক বাবা, কি যেন বলতে এসেছিল, না বলে চলে গেল। তবে আমার কি, যার প্রয়োজন সে এসে বলেই যাবে। আমি কেন শুধু শুধু আগ বাড়িয়ে শুনতে যাব? না না, এই মেয়েটার সাথে আমার সম্ভব না। ভেবেছিলাম ওকে রাজি করিয়ে নেব, তারপর বাকিটা আমি ম্যানেজ করে নেব। কিন্তু না, এ তো কায়ের পেছনে ঘুরে আমার সঙ্গে এসব করে। এখন আবার কাই, এই একটা বাজে মেয়ে, খুব বাজে মেয়ে। এর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার কেন এরকম মনে হচ্ছে, জেনে থেকে আমি তের সাথে বেশি ভালো আছি। কিন্তু তের সাথে কোনো ছেলেই ভালো থাকতে পারে না, ও তো শুধু ছেলেদেরকে খোঁজে। আঙ্কেল, আসলে আমার বান্ধবীর বিয়ে, আর ওর বিয়েতে না আমাকে যেতেই হবে। 3 দিন আমি থাকতে পারবো না, আমি ওর বাড়িতেই থাকবো। এখান থেকে বাড়িটা অনেক দূর তো,
আঙ্কেল। মা, তোমাকে কি জাঙ্কুক দিয়ে আসবে? কেন বাবা, আমাকে কেন দিয়ে আসতে হবে? ওর তো নিজের গাড়ি আছে। সে কি তোমার গাড়ি আছে? না আঙ্কেল, কি যে বলুন, ওটা আমার গাড়ি ছিল না জাঙ্কুক, ওটা আমার একটা বান্ধবীর গাড়ি ছিল। আর ওটা না মেকানিকের দোকানে ছিল। আর আমি ওই দোকান থেকে নিয়ে ওর বাড়ি যাচ্ছিলাম, তখনই তো আপনার সঙ্গে দেখা হয়েছিল। আর আপনি ভেবে নিলেন ওটা নাকি আমার গাড়ি। কি যে বলুন না আপনি, আমার গাড়ি কোত্থেকে এখানে আসবে? মিথ্যে কথা ভালোই বলতে পারো, কিন্তু মিথ্যে কথা বলে আর তুমি পার পাবে না। আমি জানি ওটা তোমারই গাড়ি, আর তুমি আমাকে মারতে চেষ্টা করেছো, কিন্তু আমি এটা জানি না আমাকে মেয়ে তুমি বা কি পেতে। আর যদি মারতেই চেষ্টা করেছিলে, তাহলে এভাবে একটা সাধারণ অ্যাক্সিডেন্ট করে কেন বা তুমি চলে গেলে? আর মারাই যদি হতো, তাহলে ওই দিন আমার সামনে এসে নিজের এত বড় ক্ষতি কেন করলে? ওই দিন যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আমি তো মরেই যেতাম। তুমি তো আমার থেকে বেশি ব্যথা পেলে। আমি বুঝি না, তুমি সত্যি রহস্যজনক একটা মেয়ে। তারপর আস্তে আস্তে করে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। তা মিস্টার জাঙ্কুক, ওই দিন যে লোকটার সঙ্গে আপনি তর্ক করছিলেন, ওই লোকটার কোম্পানি কি আমি আপনাকে কিনে দেব? মানে কি বলছো তুমি? মানে এই যে আপনাদের তো একটা আছে, কিন্তু সেটাতে বাবা বসেন, আর ওই কোম্পানিটা আমি আপনাকে কিনে দিই, আপনি না হয় ওটাই বসবেন। মানে তুমি আমাকে কেন ওটা কিনে দেবে? সে কি, কেন দেবো মানে? আমাদের বিয়েতে আমার বাবা আপনাকে যৌতুক দেবে না? যৌতুক হিসেবে না হয় ওই কোম্পানিটা আপনি নিলেন। কি, আমি যৌতুক দেবো? তুমি এটা ভাবলে কি করে? ও, আপনি যৌতুক নেবেন না? তা অবশ্য, আমার মতো একটা সুন্দরী বউ পাচ্ছেন, যৌতুক নিয়ে আপনি কি করবেন? কিন্তু আমি তো ওই কোম্পানিটা আপনাকে দেবই বলে ঠিক করেছি। 3 দিন পর এসে আপনাকে আমি ওই কোম্পানির পেপারটা দিয়ে দেবো। মানে এই তে, দাঁড়াও, কি বলছো তুমি? কি রে জাঙ্কুক, তুই তের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? না না মা, কিছু না, ব্যাস এমনি, আমি আসছি। জাঙ্কুক তের পেছন পেছন যায়। তুমি কি বলে? আর তুমি আমার বাবাকে বাবা বললে কেন? সে কি, আমার শ্বশুরকে আমি বাবা বলবো না? চুপ করো, আমার বাবা তোমার শ্বশুর না। আপনার বাবা আমার শ্বশুর, আপনার মা আমার শাশুড়ি, আমি আপনার বউ। আর আপনার শাশুড়ি মা কি জানেন? কে, তোমার মা? ঠিক বলেছেন, আমার মা, কিন্তু উনি আপনার অন্য কিছু হন। যাই হোক, এগুলো আমি এসে বলবো, এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুক বাড়িতে বসে আছে, কেন জানি না তার এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি যেন নেই। জাঙ্কুক চারপাশে তাকিয়ে দেখলো, কই, সবই তো আছে, জেনেও আছে আমার জীবনে, তাহলে আমার এত একা ফিল কেন হচ্ছে? বুঝতে পেরেছি, ওই তেটার বিরক্ত করা মিস করছি। সত্যি কি আমি ওকে ভালোবাসি? হতেও পারে, কিন্তু কি করে ঠিক করবো এই মেয়েটাকে? আচ্ছা, ওকে সত্যি বিয়ে খেতে গেছে? আর ও যে বললো 3 দিন পর এসে ওই কোম্পানির পেপার আমার হাতে দেবে। সুহু আঙ্কেলের কি এত টাকা হয়ে গেল? আমি তো জানি উনি নেভি অফিসার, মাসে সরকারি বেতনে চলে, তাহলে ওনার এত টাকা কি করে? কি জানি, হয়তো হতে পারে একসময় তো তার বাবা আমাদের অনেক উপকার করেছে শুনেছি। হতে পারে ব্যক্তি সম্পত্তি অনেক বেশি, কিন্তু আমার মনটা কেন জানি না ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে তে থাকলে ভালো হতো। আর সত্যি ওকে আমি শেষবারের মতো বোঝাবো, যাতে ও এসব ছেড়ে দেয়। আমি ওর সাথেই থাকবো, আর জেনেকে আমি সবটা বুঝিয়ে বলবো। তুই আমাকে চিঠি পাঠিয়েছিস? আচ্ছা, আমার বাড়ির কোনো নাম্বারই কি তোর কাছে নেই? আরে একটা নাম্বার তো ছিল, কিন্তু ওই নাম্বারটা নাকি এখন আর ব্যবহৃত হচ্ছে না, তাই তোর বাড়ির ঠিকানা আমি জানতাম, এই জন্যই তো চিঠি পাঠালাম। তা এখন বল, তোর মিশন কেমন গেল? আমার মিশন? হ্যাঁ, ভালোই, তবে এটা খুব সাধারণ ছিল। হ্যাঁ রে, দোয়া করি তুই ভালো থাক আর অনেক সুস্থ থাক। আমাদেরকে আড়াল থেকে তোরাই তো রক্ষা করছিস, এইভাবে বলিস না তো আরেম। শোন, তবে আমি তো এখানে এসেছি, এখানে আমার আরো একটা বন্ধুর বাড়ি আছে, ওর বাড়িতেও যেতে হবে, তারপর আবার আজকের মধ্যে চলে যেতে হবে। তোদের সকালের দাওয়াত, তোরা চলে যাবি। আমার মেয়েটার বিয়ে, মেয়েটাকে বিয়ে দিলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো, ওর জন্য আমি টেনশনে থাকি। সে কি ভাই, এত মিষ্টি মেয়েটার বিয়ে দিয়ে দেবেন? কি করবো বলুন তো ভাবি। আমার বিবি তো যেমন তেমন বাড়িতে থাকেন, কিন্তু মেয়েটা বাইরে বাইরে থাকে, পড়তে যায়। আমার খুব চিন্তা হয় যে ওকে বিয়ে দিয়ে কারো হাতে তুলে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হই, তারপর না হয় মেয়েটাকে আমি পড়াশোনা করাবো আরো। হ্যাঁ ভাই, আপনার মেয়ে খুবই ভালো। আমার ছেলেটা যদি অবিবাহিত থাকতো, আমি আপনার মেয়েকে ওর জন্য রেখে দিতাম। কি বলছেন ভাবি, আমার মেয়েটা ভালো? কোথায় আর ভালো, খুব দুষ্টু, খুব দুষ্টু। আর আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করতো না, কারণ ওর আমার পছন্দের মানুষ আছে। হ্যাঁ, থাকতেই পারে, এত মিষ্টি মেয়ে, কেউ না কেউ তো ঠিক ওকে পছন্দ করেছে, আর ও হয়তো করেছে।
তা ভাই, এই কদিনে আপনার মেয়ে কিন্তু আমাদের সকলের মন জয় করে নিয়েছে। কি বলেন আপনি? আমার মেয়ে তায়ন আপনাদের মন জয় করেছে কি করে? আর ওকে আপনারা কোথায় বা দেখলেন? এখনো তো ওকে আপনারা দেখেননি। কি বলছেন দেখিনি? ও তো আমাদের বাড়িতেই থাকে। এই তো ওর বান্ধবীর বিয়ে খেতে গেল, আজকেই তো ফিরবে। না না ভাবি, আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমি বলেছিলাম ওকে এখানে পাঠাবো পড়াতে, কিন্তু ওই যে বললাম না, ওর পছন্দের মানুষ ওখানেই ভর্তি হয়েছে। ও আর এখানে আসবে না, তাই তো আর ওকে পাঠালাম না। পাঠাসনি তাহলে? আন্টি, একি মিস্তে, আপনি? সুহু আঙ্কেল, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আরিম আমার বন্ধু। আর মিস্তে, আপনি এখানে কি করছেন? প্লিজ সুহু আঙ্কেল, আপনি বসুন। আর প্লিজ আপনি আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার মেয়ের মতো। হ্যাঁ জানি মা, ওদিনে তো তোমার সঙ্গে দেখা হয়েছিল। তা তুমি এই বাড়িতে এখানে? আরিম, তুই কি তোর কোনো আত্মীয় হয়? এসব তুই কি বলছিস সুহু? ও তোর মেয়ে নয়? না, ও আমার মেয়ে নয়। আমার মেয়ে তো তায়ন। আর ও তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওর একটা কোম্পানি আছে। সেদিন তো আমি আমার এক বন্ধুর সঙ্গে ওর কোম্পানিতে গিয়েছিলাম কিছু কেমিক্যাল আনার জন্য ডিল করতে। ও কেমিক্যাল এক্সপোর্টার ইম্পোর্টার। তে যদি আপনার মেয়ে না হয় তাহলে তে কে? আর ও এই বাড়িতে কি করছে ভাই? সে তো আপনারাই জানেন। এই আরেম শোন, আমি না বেরোই। আমার আবার এখান থেকে ওর বাড়িতে যেতে হবে অনেকটা দূর। তারপর আবার আমাকে বাড়িতে ফিরতে হবে। দেখ, তোরা কিন্তু চলে আসবি। আমি কিন্তু তোদের পুরো পরিবারকে দেখতে চাই। আমি তাহলে এখন আসি রে সুহু। হ্যাঁ ভাই, যাবে কিন্তু তোরা। আসলাম। সেখানে আরেম, জিন, জিসু, জাঙ্কুক আর আরেমের মা বসেছিলেন। তারা সকলেই অবাক চোখে তের দিকে তাকিয়ে আছে। তে যদি সুহুর মেয়ে না হয় তাহলে তে কে? তে, তুমি বলো তো, তুমি কে মা? আর তুমি সুহুর মেয়ের পরিচয় এই বাড়িতে কি করছো? দেখো, আমরা তোমাকে কিছু বলবো না, তুমি বলো তুমি কে? তে বলো না, কে তুমি? আর কেন এসেছো এই বাড়িতে? আমি আগেই জানতাম ও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। আমার খুব সন্দেহ হতো, আর আজকে তো সবটা পরিষ্কার হয়ে গেল। তুমি বলো তো তুমি কে? আমি? তে যিশুর দিকে তাকিয়ে বলল, আমি কিম জং ইনের মেয়ে, কিম তেইয়ং। কথাটা শুনে কিছুক্ষণের জন্য সকলেই থমকে গেল, শুধু জাঙ্কুক ছাড়া। তে সকলের দিকে একবার তাকিয়ে তারপর বেরিয়ে যায়। তে বেরিয়ে যেতেই যিশু বলে ওঠে, ভাইয়া, ভাইয়া ওকে আটকাও, প্লিজ ভাইয়া ওকে আটকাও। এতদিন ধরে আমার মেয়েটা এই বাড়িতে ছিল, আমি বুঝতে পারিনি ভাইয়া। তাই তো বলতাম, ও কেন আমার হাতে খেতে চায়, ও কেন আমায় চুল বাঁধতে বলে, ও কেন আমায় মলম লাগিয়ে দিতে বলে। আমি আমার মেয়েটাকে এত কাছে পেয়েও কেন যেতে পারিনি ভাইয়া। প্লিজ ভাইয়া ওকে আটকাও। জাঙ্কুক তার ফুপির কান্না দেখে কিছুই বুঝতে পারে না। জাঙ্কুক তার মায়ের সামনে এসে বলে, আচ্ছা মা, এই কিম জং ইনটা কে? জিন তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, তোর মনে নেই জাঙ্কুক? কি করে মনে থাকবে, তুই তো ছোটবেলা তোর দাদির বাড়িতেই ছিলি। কিম জং ইন তোর ফুপা। তার মানে তে ফুপির মেয়ে? হ্যাঁ। আমরা কেমন মানুষ, আমাদের রক্তকে আমরা চিনতে পারলাম না। আমি আমার মেয়েকে চিনতে পারলাম না ভাবি। কেমন মা আমি? এত কাছে আমি আমার মেয়েটাকে পেয়ে হারাবো? না না ভাইয়া, তুমি প্লিজ যাও, আটকাও তেকে। এনে দাও না আমার মেয়েটাকে, আমি ওকে জড়িয়ে ধরতে চাই। কতদিন পরে দেখেছি আমার মেয়েটা। জাঙ্কুকের এবার সবটা পরিষ্কার হলো তে কেন কাইকে এত আদর করে। কারণ কাই যে তার নিজের ছোট্ট ভাই। নিজের ভাইকে কত বছর ধরে তে কাছে পায়নি, আদর করতে পারেনি। তাই তো তে কাইকে এতটা ভালোবাসে। কিন্তু জাঙ্কুক, সে তে সম্পর্কে কি না কি ভেবেছে। হাই হাই, নাতিন আমার নানি কয়ে ডাকতো, তাও আমি বুঝতে পারলাম না। তবু না হয় কিছু কইতো না, কিন্তু আমার তো নানি কইতো, তাও কেন আমি বুঝলাম না। মা, এই জন্যই তো তে আমাকে কিছু বলে ডাকতো না, কারণ সকলের সামনে ও যে আমাকে মা বলে ডাকতে পারবে না। থাক যিশু, তুই শান্ত হ। আরিম গেছে তো, ওরে লই আইবো। কিছুক্ষণের মধ্যেই আরিম ফিরে আসে, কিন্তু সে তেকে পায়নি। আমি গাড়ি নিয়ে এগিয়ে দেখলাম, তেকে তো দেখাই গেল না। হাই হাই, আমাদের মেয়েটা আমাদের সামনেই ছিল, আর ওকে আমরা চিনতেই পাইনি। যাই হোক জিন, তুমি যিশুকে সামলাও, ও খুব কষ্ট পেয়েছে। নিজের মেয়েকে এতদিন পর দেখলো, ওর হয়তো খুব মনে পড়ছে ওর মেয়েটার কথা। তুমি যিশুকে ওর ঘরে নিয়ে যাও, তেকে অবশ্যই পাওয়া যাবে। আর তে তো সবকিছু এখানে রেখেই গেছে, ও সবকিছু নিতে তো আসবেই। রাত গড়িয়ে আসে, সকালে চুপচাপ ঠান্ডা। কাই এসে হাব ভাব কিছুই বুঝতে পারে না, তাই সে আর কিছু জিজ্ঞেস করে না। সোনা মা, কোথায় আছিস রে তুই? আর তুই আমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা কেন তুলেছিস? বাবা তোমাকে
খুলি তাহলে কতগুলো লোকের কর্মসংস্থান নষ্ট হবে, তাই ভাবলাম থাক ওদের কোম্পানিটা কিনবো না। কিন্তু ওদের উপরে 3টে ফ্লোর আমি কিনে ফেলেছি। ফ্লোর 3টে খালিই ছিল। ফ্লোরে আমি আমার অফিস খুলবো আর বাকি 2 ফ্লোর আমি জাঙ্কুককে দেব। জাঙ্কুককে? এই জাঙ্কুক আবার কি? ও, তোমাকে তো বলিনি বাবা। জাঙ্কুকই তো ওই যাকে ওই যে বললাম আমি ভালোবাসি। কিন্তু এটা কোন জাঙ্কুক? আর তুই কোথায় আছিস তে? বাবা আমি সাউথ কোরিয়া আছি, সেউলে। কি? তাহলে এই জাঙ্কুককে তে? বাবা জাঙ্কুককে তো তুমি চেনো, আমার থেকে ভালো করেই তো চেনো। তে এই জাঙ্কুক আবার ওই জাঙ্কুক নয় তো? হ্যাঁ বাবা, এটা ওই জাঙ্কুক তুমি যাকে সন্দেহ করছো। সে কি তে? তুই ওই বাড়িতে গিয়েছিস? হ্যাঁ বাবা। আর তুমি তো আমাকে বলনি তোমার যে একটা ছেলেও আছে। আমার ছেলে আছে? কইতে? আমি তো নিজেও জানতাম না আমার ছেলে আছে। ঢং করো না তো। আর ওর সাথে তোমার চেহারা আছে কি মিল, আর নামটাও তো তোমার সঙ্গে মেলানো, হুয়েনিং কাই। আমার ছেলে আছে আর আমি জানতামও না। সেই তো কত বছর আগে যিশুকে ছেড়ে আমি চলে আসলাম তোকে নিয়ে। ওখানে সবকিছু বিক্রি করে নর্থ কোরিয়া চলে আসলাম। তার মানে তখন যিশু অন্তঃসত্ত্বা ছিল হয়তোবা। কিন্তু বাবা এখন না, রাখো। আমি এইটুকু ডেকোরেশন দেখেই চলে যাব। ঠিক আছে তে, রাখলাম। কিন্তু হ্যাঁ, তুই কিন্তু পাগলামি করিস না। আর জাঙ্কুক তোকে ভালোবাসে তো, নাকি আবার তুই তোর মায়ের মতো জাঙ্কুককে? বাবা জাঙ্কুক আমাকে মনে হয় ভালোবাসে, কিন্তু ও আসলে অন্য একটা সম্পর্কে আটকে আছে। সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। কি বলছিস তুই? অন্য একটা সম্পর্ক? হ্যাঁ বাবা, তোমাকে সব বলবো কালকে। এখন আমার কাজ আছে, ওই দিকটা দেখতে হবে। রাখি। তে কেটে দিল। আমার মেয়েটা যিশুর কাছে গিয়েছে আর আমার একটা ছেলেও আছে। কিন্তু ও যে জাঙ্কুকের কথা বললো, জাঙ্কুক নাকি আবার অন্য একটা সম্পর্কে আটকে আছে। না না, কালকেই আমাকে যেতে হবে। কেমন যেন লাগছে আমার, এত বছর পর যিশুকে দেখবো। সব ওর রাগের জন্য। আর আমিও তো অভিমান করেছি ওর সাথে। কি বা করবো, যা হয়েছে হয়েছে। কিন্তু আমার মেয়ের জন্য তো এখন যেতেই হবে। মা, কি হয়েছে বলো তো সকলে? কালকে থেকে দেখছি সকলে চুপচাপ, কেউ কোনো কথাই বলছি না। কি হয়েছেটা কি? কাই বাবা, দেখি তোকে কিছুই বলেনি? তুই আমাকে কেন বলিস রে? কি বলবে মা? ও আবার আমাকে কি বলবে? কিন্তু তুমি হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? বাই দ্য ওয়ে, তেকে তো বাড়িতে দেখলাম না। ও কি ফেরেনি এখনো? তে ফিরেছে কাই। এখন তুই বলতো, তুই আমাদের কেন কিছু বলিসনি? ভাইয়া, আমি আবার কি বলবো? আর আমি কি বলবো না বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসবো? ভাই আপনি কিছু মনে করবেন না, আসতে হলো। মা, ইনি ইনি তো আমার। হ্যাঁ কাই, ইনি তোর বাবা। কিন্তু ইনি এখানে এত বছর পর? কই, এত বছর তো এনাকে আমি দেখিনি। এখন কেন এসেছেন? যিশু, তুমি তো আমাকে বলনি তুমি অন্তঃসত্ত্বা। আমার একটা ছেলে হয়েছে, তুমি সেটাও তো আমাকে খবর দিতে পারতে। অন্তত আমি আমার ছেলেটাকে এসে দেখে তো যেতে পারতাম। জানি তোমার অনেক রাগ, তুমি আমাকে সানার থেকে কেড়ে নিয়েছো। আমি তো কিছু বলিনি, তোমাকে নিয়ে তো নতুন করে জীবন শুরু করেছিলাম। কিন্তু তারপর তো তুমি সানার কাছে গিয়েছিলে। তুমি আমার সঙ্গে সংসার করছো, আমাদের একটা মেয়ে আছে, আমি অন্তঃসত্ত্বা। তারপর তুমি সানার কাছে কি করে গেলে? তোমার লজ্জাও করলো না একটু? যিশু প্লিজ, তুমি জানো না সবটা। হ্যাঁ, সেই দিন আমি সানার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কারণ ও আমাকে বেশ কয়েকদিন যাবত কল করছিল। ও বলছিল ও আমার জীবনে ফিরতে চায়, ও সবটা মেনে নিয়ে আমার হয়ে থাকতে চায়। কিন্তু আমি চাইছিলাম না, কারণ আমার সংসার আছে, আমার একটা মেয়ে আছে কি ফুটফুটে। তার মুখের দিকে তাকিয়েও তো আমি ছিলাম। আর যিশু, তোমার সঙ্গে কতদিন কাটালাম, তোমার প্রতি আমার কি একটু মায়া জন্মায়নি? হ্যাঁ, সানাকে আমি ভালোবাসতাম, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। ভাবলাম সানার সঙ্গে শেষবার দেখা করি, ওকে বুঝিয়ে বলি। সানাকে আমি ফোনে সবটা বললাম, সানাও রাজি হলো। আমি সানাকে বললাম ওকে আমি ভালো একটা মানুষের হাতেই তুলে দেবো। সানাও খুব খুশি হয় এবং ও আমাকে জড়িয়ে ধরে। আর তখনই তুমি এসে দেখে নাও। এখন ওখানে আমার কি ভুল ছিল জানি না, এতদিনের ভালোবাসা স্বরূপ ও না হয় আমাকে একটু জড়িয়ে ধরেছে, তাতে তুমি এত রাগ করলে, আমাকে কিছু বলার সুযোগই দিলে না। সেই দিনে তুমি আমার বাড়ি ছেড়ে চলে আসলে। আমার মেয়েটা তোমার জন্য এত কাঁদতো, আমি তোমাকে বোঝাতে আসতাম, যিশু চলো, ফিরে চলো, আমাদের মেয়েটার মাকেও দরকার আর বাবাকেও। কিন্তু তুমি শুনলেই না। কতবার বোঝানো যায় একটা মানুষকে বলো তো? তাই তো আমি সবকিছু বিক্রি করে আমার মেয়েটাকে নিয়ে চলে গেলাম। কিন্তু তারপর তুমি যখন আসছিলে না আমাকে নিতে, আমি তো গিয়েছিলাম তোমার বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি তুমি তেইয়ুমকে নিয়ে কোথাও চলে গেছো। যিশু, কি হলো বলো তো এত অভিমান করে? সে দেখো না, মেয়েটা তার মায়ের আদর পায়নি, আর ছেলেটা তার বাবার। তুমি তো আমাকে বলোনি যিশু তুমি অন্তঃসত্ত্বা ছিলে। আমি কি করে বলতাম বলো? আমি তো জানতাম না। তোমার ওখান থেকে আসার কদিন পরে আমি সবটা জানতে পারি। আর ও তো
ছেলে। মা, তার মানে তুই আমার বোন? হ্যাঁ রে কাই, তুই তোর বোন। দেখ না রে, আমি এতদিনে আমার মেয়েটাকে আমার চোখের সামনে পেয়েও চিনতে পারিনি যে। মা, তুমি হয়তো পারোনি, কিন্তু আমি অনেকটা আজ করতে পেরেছিলাম। এই জন্যই তো তুই আমাকে বাইক কিনে দিয়েছি। আর ওই দিন তুই আমাকে বললো আমার সবকিছু তো তোরই, আমি তাও ওকে চিনতে পারলাম না। সে কি, তুই তোকে বাইক কিনে দিয়েছি? হ্যাঁ মা, কিন্তু এখনো কোথায় জানি না রে। কালকে আমরা সবটা জানতে পারি। আর ও কালকে বেরিয়ে গেছে, এখনো বাড়িতে ফেরেনি। আচ্ছা, জাঙ্কুক কোথায়? জাঙ্কুক তো এখনই বেরিয়ে গেল। একটু ফোন করো না ভাবি। হ্যাঁ হ্যাঁ, এখনই করছি। তারপর জিন জাঙ্কুককে কল করে এবং জাঙ্কুক বলে জেনি তাকে ডেকেছে আর তে জেনির সঙ্গেই আছে। সর্বনাশ করেছে, জাঙ্কুক আমার মেয়েটার ফাঁদে পা দিয়ে ফেলেছে। কেন, কি হয়েছে? আরে তোমার মেয়ে তোমার থেকে ভয় করো। তুমি যেমন আমাকে সালাদ থেকে কেড়ে নিয়েছো, তেমনই ও জাঙ্কুককে কেড়ে নেবে। এখন আমাকে আগে বলো তো, জাঙ্কুকের সঙ্গে কার সম্পর্ক? কিন্তু জাঙ্কুকের সঙ্গে তো জেনির বিয়ে হয়েছে। বিয়েও হয়ে গেছে? ও নো। আচ্ছা, জাঙ্কুক কি এই বিয়েটা ভাঙার জন্য প্রস্তুত? না হলে কিন্তু আজকে আর নিস্তার নেই। কেন? আরে তে, তোমার মেয়ে জাঙ্কুককে ভালোবাসে আর ও পরশুদিন 3টে ফ্লোর কিনেছে। একটা ফ্লোরে ও অফিস করবে আর বাকি 2টো ফ্লোর জাঙ্কুককে দেবে অফিস করার জন্য। সেই জন্য আমার অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা তুলে নিয়েছে। এখন সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হলো জাঙ্কুক থেকে ভালোবাসে তো, না হলে তো আজকে ও জাঙ্কুককে মেরেই ফেলবে। জানো না তুমি তোমার মেয়েকে, ওর কেমিক্যাল দিয়ে যা খুশি তাই করতে পারে। আরেন ভাই, আপনি একটু জাঙ্কুককে কল করুন। ও কোন দিকে যাচ্ছে একটু জিজ্ঞেস করুন, আমরা ওখানে যাই। নাহলে দেখে আমি ছাড়া কেউ আটকাতে পারবে না, মেরেই ফেলবে ও জাঙ্কুককে, আর ও নিজেও মরে যাবে। তুমি আমাদেরকে বলনি কেন? তুমি আমার ফুপির মেয়ে, তাই না? তার ইচ্ছে মতো কাজ করে, ছোট থেকে আজ অব্দি তার যা ইচ্ছে হয়েছে তাই করেছে। আর সেই জন্যই আমি ইচ্ছে করেছিলাম, আমি যখন বড় হয়েছি, বাবার বয়স হচ্ছে, মাকে এবার বাবার সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত। সেই জন্যই আমি এই প্ল্যানটা করেছিলাম। সুহা আঙ্কেলের মেয়ে তায়ন, সেই আমাকে বলেছিল সে সেউলে চান্স পেয়েছে আর সে তার আরেম আঙ্কেলের বাড়িতে যাবে। তখন আমি জিজ্ঞেস করলাম এটা কোন আরেম, তখনই সে আমাকে বলল। আর আমিও তখন ভেবে নিলাম আপনাদের বাড়িতে আসবো, আর কিছুদিন থেকে আমার মাকে বুঝিয়ে তারপর নিয়ে যাবো আমার সাথে। আয়ন প্রথমে ভেবেছিল ও সেউলে আসবে, কিন্তু ওর বয়ফ্রেন্ড ওখানে চান্স পেয়েছে, ও ওর বয়ফ্রেন্ডকে ছাড়া আসবে না। তখন বললো আমি না করে দেই। আমি বললাম না থাক, তুই তোর বাবাকে না কর। আমি তায়নকে বলেছিলাম তুমি এখানেই থাকো, আমি যাবো তায়ন সেজে। তায়ন জিজ্ঞেস করলো কেন? তারপর আমি তায়নকে বললাম আমি তায়নের সিনিয়র ছিলাম, আমাকে আপু মানতো, তাই সে বললো সে আমার কথা শুনবে। সেও তার বাবাকে কিছু বলেনি। তারপর আর কি, সময় মতো আমি তায়ন সেজে চলে আসলাম। আমি তো এসেছিলাম মাকে নিতে, কিন্তু এসে দেখি আপনাকে। আপনাকে জানেন, যখন প্রথম দিন দেখি আমার মাথাটা ঘুরে গিয়েছিল। আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে এতক্ষণ তাকিয়ে থাকিনি যতটা আপনার দিকে। আর পরদিন সকালে জানতে পারি আমার একটা ভাইও আছে। আমার ভাইটাকে দেখে তো আমার খুব বাবার কথা মনে পড়ছিল, ও অনেকটা আমার বাবার মতো দেখতে। আমার এত ইচ্ছে করছিল আমার ভাইটাকে দেখার পর জাপটে জড়িয়ে ধরি, কি যে ইচ্ছে করছিল মাকে জড়িয়ে ধরি, একটু কান্না করে, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলেছি। তাই তো সুযোগ পেয়ে ওকে একবার জড়িয়ে ধরি। এত বছর হয়ে গেছে, আমার ভাইটা বড় হয়ে গেছে, আজ পর্যন্ত আমি ওকে আদর করতে পারলাম না, ওকে কোলে নিতে পারলাম না, খাইয়ে দিতে পারলাম না। কেমন বোন আমি, আমার এত কষ্ট লাগে আমার ভাইটার জন্য, আপনি জানেন জাঙ্কুক। আর জেনি, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি তো ভালো না। আমার আজ পর্যন্ত যেটাই ভালো লেগেছে সেটা আমি কেড়ে নিয়েছি। জানো, স্কুলে আমার একবার রোল 1 হয়েছিল, তারপর থেকে আমি কখনো আমার রোল 2 হতে দেইনি। আর যদি কোথাও আমার কোনো কিছু পছন্দ হতো, জোর করে আমি ওটাই কিনতাম। জেনি, তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এই তে আজ পর্যন্ত কারো কাছে ক্ষমা চাইনি, সেই তে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যাকে আমি ভালোবাসি তার জন্য প্রথমে না হয় ক্ষমা চাইলাম, ছোট হলাম, কিন্তু এরপরে যদি জাঙ্কুককে তুমি আমাকে না দাও, তাহলে এই পায়ে আর জাঙ্কুক আর আমার সংসার হবে না। তুমি হয়তো ভালো হতে পারো, আমি ভালো না জেনি। হ্যাঁ, আমি ভুল করেছি। তুমি যেদিন জাঙ্কুকের সাথে এই বাড়িতে আসো, তারপর থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। জাঙ্কুক, আপনি জানেন আপনাকে ওই দিন পেছন থেকে আমিই ধাক্কা মেরেছিলাম আমার গায়ে দিয়ে। অবশ্য আপনি হয়তো সেটা বুঝতে পেরেছিলেন। জেনি, সরি ফর দ্যাট, বাট ওই দিন তোমার হাতে ব্যথা পেয়েছিলে আমারই কারণে। আমি নাটের স্ক্রু ঢিলা করে দিয়েছিলাম। তারপর জাঙ্কুক, আপনার হাত শুধুই আমার। আমি কি করে আপনার হাতে জেনির নামটা লিখতে দেব? সে
সেই জন্য আপনার কফির সাথে আমি মাশরুম পাউডার মিশিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়েছি। কিন্তু তাতেও তো বেড আটকালো না। জেনি সরি, আমি তোমার উপর ফেলতে যাচ্ছিলাম ওই ব্যাগটা, কিন্তু জাঙ্কুক মাঝখান থেকে চলে আসলো। সরি জাঙ্কুক, তুমি মাথাতে অনেক ব্যথা পেয়েছো না? সরি সরি সরি, আমি তোমাকে এত ব্যথা দিতে চাইনি। তুমি কেন একটু অপেক্ষা করতে পারলে না আমি আসা পর্যন্ত? আমার আগে প্রেম করে নিলে কেন? আমার সাথে করতে পারতে না? কিন্তু তুমি এত কিছু কেন করতে গেলে? তুমি আমাদেরকে বলতে সবটা, আমরা ভেবে দেখতাম। বারে বললে তোমরা মেনে নিতে না। আর এমনিতেও তো উনি আমাকে পছন্দ করেন না, আমি নাকি ভালো মেয়ে না, আর কত কিছু। কিন্তু জেনি আপু, তোমার সাথে ওনার বিয়েটা তো আমি হতে দিতে পারতাম না, তাই আমি আর কি তোমার পারমিশন ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে দিয়েছি। আমি দুঃখিত তার জন্য। কি? আমার সাথে জাঙ্কুকের বিয়ে হয়নি মানে? তাহলে আমার সাথে কার বিয়ে হয়েছে? আমার বন্ধু ইউনজুনের সাথে। সে কি ইউনজুন স্যার? হ্যাঁ, তোমাদের গায়ে হলুদের রাতেই ও এসেছিল, ওর সাথেই সবটা প্ল্যান করি। আর জাঙ্কুকের সাথে আমার বিয়ে হয়ে যায় তোমার সাথে ইউনজুনের, সেই জন্যই তো। আর আমি তো এতটা বোকা নই যে যেখানে সেখানে সাইন করে দেব। আমার টিপি মনে আছে, ওটা রেজিস্ট্রি পেপারে ছিল। হ্যাঁ জেনি আপু, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি না কেড়ে নিতে শিখেছি। দেখ পাগলিমি, কি যে বলো না। তুমি যদি কেড়ে নিতে শেখো তাহলে আমিও দিয়ে দিতে শিখেছি। আর জাঙ্কুক আর আমি দুজনকে ভালোবাসি, এটা সত্যি। অনেকদিনের সম্পর্ক, কিন্তু তুমি আমাকে আপু দেখেছো, তোমার জন্য আমি এইটুকু দিতে পারবো না? জাঙ্কুক, ওকে আর অপেক্ষায় রেখো না, যা হয়েছে হয়েছে। আমরা ভালো বন্ধু হয়ে থাকবো না হয়? হ্যাঁ জেনি, আর দেখে ছাড়াও সম্ভব না। প্রথমত তের সাথে তো আমার বিয়ে হয়েছে, তার উপর তে আবার আমার ফুপির মেয়ে। আমার ফুপি যা রাগি না, আমাকে তো মেরেই ফেলবে যদি শুনে তার মেয়েকে আমি ছেড়ে দিয়েছি। কোনো ব্যাপার না জাঙ্কুক, তুমি থাকো। তাহলে আমি ইউনজুন স্যারের সাথে একটু দেখা করে আসি। তোমাকে আর যেতে হবে না জেনি আপু, নিচে গিয়ে দেখো, ওই দাঁড়িয়ে আছে তোমার জন্য। সত্যি বলছো তে? হ্যাঁ হ্যাঁ সত্যি। তারপর জেনি চলে গেল এবং গিয়ে দেখলো সত্যি নিচে ইউনজুন দাঁড়িয়ে আছে। স্যার, আসলে আমি জানতাম না এসব। কোনো ব্যাপার না মিস জেনি, আর আমি আপনাকে ঠকাইনি। ওই পেপারে শুধু আপনি সাইন করেছেন, আমি এখনো করিনি। আপনি যদি আমাকে মেনে নেন তাহলে আমি সাইনটা করব। ধ্যাত, কি যে বলেন না স্যার, আপনি আমার ওটা বাকি রেখেছিলেন কেন? চলুন এক্ষুনি সাইন করবেন। জেনি তো চলে গেল, আর জাঙ্কুক বোকার মতো তের দিকে তাকিয়ে আছে। তে এবার জাঙ্কুকের দিকে তাকায়। তা মিস্টার জাঙ্কুক, আপনি কি আমাকে মেনে নেবেন? না হলে ওই যে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার উপর কেমিক্যাল প্রয়োগ করব, তখন আপনি পাগল হয়ে যাবেন আর চারপাশে শুধু আমাকেই দেখবেন, শুধুমাত্র আমাকেই চিনবেন, আর কাউকে আপনি চিনতে পারবেন না। আমি চাইছি না আপনাকে পাগল করতে, আপনি আমি সুস্থভাবে সুন্দরভাবে আমাদের পুরো পরিবারটা নিয়ে বাঁচতে চাই। এইভাবে আপনাদেরকে ঠকানোর জন্য আমি দুঃখিত, কিন্তু ওই যে আমি যে নিজের রাগটা কন্ট্রোল করতে পারি না, রাগ উঠলে আমি পাগল হয়ে যাই। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার রাগ ওঠানো যাবে না, না হলে আমাকে যে আরো অনেক ব্যথা পেতে হবে। যে আমাকে অ্যাক্সিডেন্ট করেছো, মাথায় এভাবে ব্যথা দিলে না জানি সারা জীবন আমাকে কত মার খেতে হবে তোমার কাছে। এসব কিছু জানি না তো, ভালো ভালো এবার মেনে নিন, না হলে আমাকে অন্য রাস্তা দেখতে হবে। তাই সব হবে। এবার চলো আমরা বাড়িতে যাই। না, আমি তো যাবো না। আপনি যতক্ষণ আমাকে না মানছেন আমি বাড়িতে যাবোই না। এই বাড়িতে তোমার বাবা এসেছে। কি? বাবা এসেছে? ও নো, বাবা তো এবার আমাকে বকবে। আমি বাবাকে না বলে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছি। সে কি? কেন? আর বলবেন না। ওই যে ওই লোকটার কথা বলেছিলাম না, ওনাদের কোম্পানি কিনবো, গিয়েছিলাম তো। ওনার মালিক খুব ভালো, উনি বললেন না বিক্রি করবো না। আর তার থেকে বড় কথা, ওখানে এত এত এমপ্লয়ি, আমি যদি কোম্পানিটা কিনে ফেলি কতগুলো এমপ্লয়ির চাকরি চলে যাবে। সেই জন্য ভাবলাম যাক, ওনাদের কোম্পানিটা কিনবো না, কিন্তু ওনাদের উপরের 3টে ফ্লোর আমি কিনে নিয়েছি। কি? কেন কিনেছো? কিনেছি কারণ একটা ফ্লোরে আমি আমার অফিস খুলবো, এখানে আমার অনেক কাস্টমার আছে, তাদের বিভিন্ন কেমিক্যাল এনে দিতে হয়। আর দুটো ফ্লোরে তুমি তোমার বিজনেস শুরু করবে। তুমি কি পাগল? আমাকে না জিজ্ঞেস করে এত কিছু কেন করেছো? করেছি কারণ হয় ওই অফিসটাই লাগবে, না হলে ওই অফিসের উপর তলা। তুমি যতবার ওই অফিসটাকে নিয়ে উপরে উঠবে, ওই লোকটার সাথে যতবার তোমার দেখা হবে, ওই লোকটা তোমাকে সালাম দিবে। এটাই আমি চাই। ও তোমার সাথে তর্ক করেছিল না, ও তোমাকে চিনে না। এমন মেডিসিন মারবো না, ও ভুলে যাবে ওকে। রেগে যেও না। দেখো, কাল থেকে ফুপি কান্না করছে, আর আজকে তোমার বাবাও এসেছে। যিনি আমাকে ফোন করে ডাকলো বিধায় এসেছি। তোমাকে ছাড়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো আমার অনেক ওপর মহলের মানুষ। এবার চলো না প্লিজ বাড়িতে
এসে হাজির, সাথে আরেম আর কাই। কাই এসে তেকে জড়িয়ে ধরে। তে আপু, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি তোমার সম্পর্কে কি না কি ভেবেছি। দেখো না, আমি তোমার আদর বুঝতেই পারিনি। তুমি যে আমার বোন, আমি সেটা একটুও বুঝতে পারিনি। আরে ধুর পাগল, তুই আমার একমাত্র ভাই, ক্ষমা চাইছিস কেন রে? আমি কি রাগ করেছি নাকি তোর উপর? হ্যাঁ হ্যাঁ দাও, যত ইচ্ছে চুমু দাও, আমি তো ভেসে এসেছি। জাঙ্কুকে এরকম কথায় কিছুই বুঝতে পারে না সকলে। জাঙ্কুক গিয়ে গাড়িতে বসে, তারপর একে একে সকলেই গাড়িতে ওঠে। তের বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক তার মেয়ে ভুল কিছু করেনি। এই মেয়েটাকে নিয়েই তার যত চিন্তা। সকলে একসাথে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানোর পর তের মা এসে তেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এই, তুই বলিস না কেন রে? তুই আমার মেয়ে, আমাকে একবার মা বলে ডাকতে পারতি না? আহা, কি বলবো আমি আপনাকে। আর আমি শুনেছি আপনি খুব রাগী। তার থেকে বড় কথা, আমিও অনেক রাগী। একই বাড়িতে সমান সমান রাগের দুজন থাকতে পারে না, তাই আপনাকে আমি বলিনি। তাই বলছি, তোর এরকম মনে হয় তোর মা সবার সঙ্গে রাগ করতে পারে, কিন্তু তোর সাথে না। তোকে যে আমি খুব ভালোবাসি, তুই জানিস তোকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। এসেছে, কষ্ট হয়েছে। কষ্ট হলে আমাকে আগেই খুঁজে বের করতেন। কি করবো বলতো, তোর বাবার উপর যে আমার রাগ ছিল, তাই তো আমি যাইনি। তো এখানে আমার কি, বুঝতে পেরেছি না তোর অভিমান হয়েছে। আয় তো আয়, এখানে বস। কিছু খাসনি কাল? কোথায় ছিলে তুই? এত বড় পৃথিবী, আমার থাকার অনেক জায়গা আছে। হ্যাঁ জানি, আমারই তো মেয়ে তুই, আমার থেকেও রাগী হয়েছিস। তে এদিক সেদিক তাকিয়ে জিনের কাছে গেল এবং জিনকে সালাম করলো। আরে মা, ঠিক আছে, সালাম করছো কেন? আমি তোমার মামি হই না? না, আপনি এখন শুধু আমার মামি নন, আপনি এখন আমার শাশুড়ি মা। আর মামা আপনি, আমার শ্বশুর আপনি। আমার এটা বলতে খুব লজ্জা করছে। সকলেই বোকার মতো তের দিকে তাকিয়ে আছে। তখন জাঙ্কুক বলে যে তের সাথে তার বিয়ে হয়েছে, আর জিনের সঙ্গে ইউজুনের। সকলে একটু অবাক হলেও খুশি হয়, আর জিন তো মহা খুশি, কারণ সে যে মনে মনে তেকেই চেয়েছিল তার বৌমা হিসেবে। এই শর্ত যিশু, এটা আমার বৌমা, যা খাবার নিয়ে আয় ওর জন্য। ও ভাবি, এখন তুমি তোমার বৌমা পেয়ে গেলে, কিন্তু আমি এ বাড়িতে থাকবো না। সে কি, থাকবে না কেন? আমি শুনেছি ওই মহিলা, মানে যিনি আমার মা, উনি খুব রাগী, আর আমিও খুব রাগী। একই বাড়িতে দুজন রাগী মানুষ থাকতে পারে না। সে কি নাতেন, কি কও? তাইলে কই যাইবো আমার মাইয়া? কেন নানু, তার কি শ্বশুর বাড়ি নেই? চলে যাক, আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, সে তার শ্বশুর বাড়িতে থাকবে তার স্বামী নিয়ে। হ নাতেন, তুমি ঠিকই কইছো। এবার সবকিছু বাদ দে তো যিশু, আর রাগ অভিমান কইরা থাকিস না। জামাই বাবা আইছে, জামাই বাবার লগে তুই চলে যা। আর আমারও নাতু হইছে, আমার নাতু খান খুব ভালো। আর তার থেকে বড় কথা, নাতু যে আমার নাতিন। কিন্তু তে আপু, তুমি কি আমাকেও তাড়িয়ে দেবে? আমার তো এখানে পড়া আছে। কেন তাড়াবো তোকে? যা আমার তাই তোর, তুই এখানে ওখানে যেখানে ইচ্ছে থাকতে পারিস। আমি তো তোকে আগেই বলেছি, আমার সবকিছুই তোর। আরেন, জিন, জাঙ্কুকের দাদি সকলেই বসে আছে এবং তের সঙ্গে কথা বলছে, সাথে তের বাবার সঙ্গে। এবং তারা যিশুকে বলে যাতে সে তের বাবার সঙ্গে আজই চলে যায়। যিশু আর অভিমান করে থাকতে পারলো না। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা যিশুরা বেরিয়ে পড়ে। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই জাঙ্কুক ফ্রেশ হয়ে রুমে ঢুকে। জাঙ্কুক দেখে তে কিছু একটা করছে। জাঙ্কুক তের পাশে এসে বসে। তা মিস তে, শেষমেশ আপনি আমাকে কেড়েই নিলেন। হ্যাঁ, তবে এই জন্য আমার একটুকুও আফসোস লাগছে না, আরো ভালো লাগছে আমার। আমার হাত থেকে না আপনার মুক্তি নেই, সে আমি জানি। আর আমিও আর সাহস করবো না তোমার হাত থেকে মুক্তি পাওয়ার। তাহলে আবার তো তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমাকে পাগল করে দেবে। এবার আমি বুঝতে পেরেছি কেন তোমার কাছে গেলে আমার নেশা পেয়ে যায়। ওই দিন আপনার পেট ব্যথার জন্য যে ওষুধটা বানিয়েছিলাম, ওটা আমার নিজের তৈরি করা। ওখানে আমি নেশা ওষুধ মিশিয়েছিলাম। আর তারপর ওই দিন আমি আমার টোটাল লিপস্টিকের সাথে একটু ওষুধ মিশিয়েছিলাম। যে আমি আপনাকে কিস করলাম, অমনি আপনি শেষ। হ্যাঁ, কিন্তু আজকে তোমার আর কোনো নেশা ওষুধ দিতে হবে না। আজকে আমি সবকিছু তোমার সঙ্গে করব। কি করবেন? এতদিন তুমি আমার সঙ্গে যা করেছো তাই।